এনামুল ভাই, ক্লাস শুরু করে দিই। হ্যাঁ আসিফ ভাই, আমরা তাহলে শুরু করতে পারি। পরিচয় দিয়ে শুরু ওকে, করে দিই। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শুভ্র আসিফ। আমি বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে একজন ইন্টার্ন ডক্টর হিসেবে। আজকে তোমাদের পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মানবশারী তত্ত্বের শ্বসন এবং শ্বাসক্রিয়া, এবং আরেকটি হচ্ছে মানবশারী তত্ত্বের বর্জ্য ও নিষ্কাশন প্রক্রিয়া সম্পর্কে। আমি খুব কনসেপচুয়ালি তোমাদের জিনিসগুলো বুঝাইতে চেষ্টা করবো, যাতে জিনিসগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ না করতে হয়, ঠিক আছে? তো পুরো ক্লাস জুড়েই তোমাদের সাথে ভোকালে থাকবো আমি। আর আমার সাথে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনে আছেন আলী হায়দার ভাই। আলী হায়দার ভাই, আপনি কি একটু কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন? আচ্ছা, ঠিক আছে। আপনি শুরু করেন ভাইয়া, 5 মিনিট পরে আর কি ওকে, আসবো। ঠিক আছে, সমস্যা নাই। তো ডক্টর আলী হায়দার ভাই আছেন আমাদের সাথে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। যে কোনো প্রশ্ন তোমাদের টপিক রিলেটেড বা লেকচার রিলেটেড, অবশ্যই সেই স্লাইড আমরা যা পড়াবো ঠিক সেই রিলেটেড কোশ্চেনগুলোই আপনার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনে ভাইকে করতে পারবেন। ভাই অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, বাট অবশ্যই সেটা টপিক রিলেভেন্ট কোশ্চেন করার চেষ্টা করবেন। আর লেকচারের সাথে কানেক্টেড থাকেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো এরকম হবে যে আপনার কিছুক্ষণ পর এমনিতেই উত্তরটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো একটু ধৈর্য ধরে লেকচারটা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সো ক্লাসটা শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার যেটা আমি নিচ্ছি এখন, সেটা হচ্ছে মানবশারী তত্ত্ব, শ্বসন এবং শ্বাসক্রিয়া। শ্বসন এবং শ্বাসক্রিয়া আমাদের খুবই পরিচিত একটা ব্যাপার। আমরা শ্বাস নেই, শ্বাস ছাড়ি। জেনারেলি মনে হতে পারে যে এটুকু হয়তো শ্বসন, আসলে এর ভেতরে আর অনেক কিছু আছে যেটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকে একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে শ্বসন তন্ত্রের জন্য অঞ্চলগুলো কি আছে। দেখুন, 1 নম্বর পয়েন্টে আছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। মানে এই যে এই লিস্টে কতগুলো নাম দেয়া আছে, সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগলবিল বা ষড়যন্ত্র। এই নামগুলো আসলে, মানে এই জিনিসগুলো আসলে কি করে, এগুলো বেসিক্যালি জাস্ট শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এগুলো আমাদের বাইরের বায়ুমণ্ডলের সাথে কানেক্টেড। মানে আপনি যখন শ্বাস নিচ্ছেন বা শ্বাস ছাড়ছেন, তখন এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যাপারটা, এটার চেয়ে আগে যে বাতাসের যে আসার ব্যাপারটা, সেই বাতাসটাকে পরিবহন করে এই অঞ্চলগুলো। দেন নেক্সটে আসে বায়ু পরিবহন অঞ্চল, মানে শ্বাসনালী বা ট্রাকে, এবং সাথে আছে ব্রঙ্কাস। এদের কাজ কি? এদের কাজটা হচ্ছে যে বাতাসটা আপনি বায়ু গ্রহণ অঞ্চলের সাহায্যে টেনে নিয়ে আসলেন, সেই জিনিসটাকে ফুসফুসে পরিবাহিত করা। আসলে আলটিমেটলি ফুসফুসে নিয়ে আসাটাই তুমি, তাই না? সো এরপরে আসে কোথায়? শ্বসন অঞ্চলে। সো প্রথমে হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে, 2 নম্বরে বায়ু পরিবহন অঞ্চলে, এবং 3 নম্বরে পরবর্তীতে কই আসে? শ্বসন অঞ্চলে আসে। শ্বসন অঞ্চল কি? আমরা সবাই জানি আমাদের এক জোড়া ফুসফুস আছে। আর ফুসফুসের মধ্যে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ, যেগুলো নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। তার আগে একটু বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল সম্পর্কে একটু কিছু বলে নেই। প্রথমেই হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র মানে কি? আমি যদি খুব সহজ করে বলি, তাহলে আমাদের নাকের সামনে যে দুটো ফুটা দেখা যায়, সেই দুটো ফুটাই হচ্ছে আমাদের সম্মুখ নাসারন্ধ্র। এর পরের পোর্শনটা কি? এর পরের পোর্শনটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল জিনিসটা কি? আপনারা যখন, অনেকেই আমরা নাক চুলকানোর চেষ্টা করি আঙুল দিয়ে, তো আমাদের আঙুলটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইলে যতদূর যায়, আশা করি আপনারা সবাই খেয়াল করেছেন, কি ভেতরে কতগুলো লোম দেখা যায়, তাই না? একটা ছোট একটা দেয়ালের মতো, যার 2 পাশে লোম আছে। সো এই জায়গাটা হচ্ছে ভেস্টিবিউল, ঠিক আছে? সো ভেস্টিবিউলের মধ্যে যে লোমগুলোর কথা বললাম, সেই লোমগুলো আসলে কি করে? এগুলো একটা ছাকনির মতো কাজ করে। কিরকম ছাকনি? যেমন ধরুন, আমরা যখন শ্বাস নেই, খুবই স্বাভাবিক, বাতাসের সাথে অনেক ধূলিকণা বা ছোট ছোট জীবাণু কি প্রবেশ করতে পারে না? অবশ্যই পারে। তো এই লোমগুলো ছাঁকনি হিসেবে প্রাথমিক যে প্রিভেনশন, মানে প্রাইমারি যে ডিফেন্স হিসেবে একটা কাজ করে, ঠিক আছে? এই ভেস্টিবিউল গুলো সেই, বা এই লোমগুলো যেগুলো ভেস্টিবিউলে আছে, সেগুলো জীবাণুকে আটকে দেওয়ার চেষ্টা করে। 3 নম্বরে চলে আসেন নাসা গহ্বর। নাসা গহ্বরটা কি? এটা কিন্তু আপনার আঙুল দিয়ে ধরতে পারবেন না, আপনাদের আঙুলে এত দূর যাবে না। তো নাকের পরে যে গহ্বরটা, মানে ভেস্টিবিউলের পরে একটা ছোট একটা গহ্বর আছে, যে গহ্বরটা হচ্ছে নাসা গহ্বর। এর বিশেষত্বটা কি? এর বিশেষত্বটা হচ্ছে, দেখুন এই যে আমাদের মাথায় কি আছে? মস্তিষ্ক, তাই না? আমরা জানি মস্তিষ্কর যে 1 নম্বর কর্টেক্স নয়, সেটার নাম কি? যেটা কেউ উত্তর দেওয়ার চেষ্টা করছেন, একটু দেখি তো কেউ পারে কিনা। আচ্ছা, ঠিক আছে। সো মস্তিষ্ক থেকে প্রথম জোড়া যে কর্টিক নার্ভ আছে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি। একজন সঠিক উত্তর দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। সো অলফ্যাক্টরি নার্ভ যেটা আছে, সেই অলফ্যাক্টরি নার্ভ শেষ হয় হচ্ছে এই নাসা গহ্বরে।
নাসা গহ্বরে যখন শেষ হয় তখন সে কি একটা কোষ হিসেবে শেষ হয়, তাই না? তারপরে সংবেদী স্নায়ু হিসেবে, দেন অলফ্যাক্টরি স্নায়ু হিসেবে কর্টিকায় প্রবেশ করে। তো দেখেন অলফ্যাক্টরি স্নায়ু সে কি করেছে, এখানে শেষ হয়েছে অলফ্যাক্টরি কোষ হিসেবে। সো অলফ্যাক্টরি কোষ কি করবে? খুবই স্বাভাবিক, অলফ্যাক্টরি স্নায়ু যেহেতু গন্ধ অনুভব করতে সাহায্য করে, এই অলফ্যাক্টরি কোষগুলো কি করবে, গন্ধ যে সংবেদটা আছে সেই সংবেদটা মস্তিষ্কে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তাহলে নাসা গহ্বরে কি আছে, কিছু অলফ্যাক্টরি কোষ, যে অলফ্যাক্টরি কোষগুলো এই যে ঘ্রাণ উদ্দীপনা, এই ঘ্রাণ উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে যায়। এছাড়াও কিছু মিউকাস থাকে এখানে, যেটা কি, যে বাতাসটা আছে সেই বাতাসটাকে কিছুটা ভিজিয়ে দেয়, যদি ভদ্র ভাষায় বলি আরো বাতাসটাকে আর্দ্র করে। এরপর আসেন পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা জিনিসটা কি, আমাদের মুখ গহ্বরেও কিন্তু এই যে আমরা বললাম যে নাকের সামনের দুটো ফুটো, এইরকম ফুটো কিন্তু পেছনেও আছে দুটা, ঠিক আছে? এই যে দুটো ফুটো, এগুলো কি করে, এগুলো দিয়ে আমাদের নাকটা মুখে উন্মুক্ত হয়। আরো সহজ করে যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন আমরা কিন্তু নাক বন্ধ করে চাইলে মুখ দিয়ে শ্বাস নিতে পারি, তাই না? বা মুখ যদি বন্ধ করি তাহলে কি হয়, আমরা নাক দিয়ে শ্বাস নিতে পারবো না? অবশ্যই পারবো। কেন? কারণ ওই যে নাসা গহ্বরটা আলটিমেটলি কই, এই যে পরবর্তী যে নাসা গলবিল আছে এখানেই তো উন্মুক্ত হয়, তাই না? সো পশ্চাৎ নাসারন্ধ্র এটা কি, এটা আরেকটা নাম হচ্ছে কোয়ানা। আপনার চেষ্টা করবেন এই দুইটা নামই মনে রাখার জন্য, যে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম হচ্ছে কোয়ানা। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে নাসা গলবিল। আমরা কিন্তু ছবি দেখবো, ঠিক আছে? কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে রাখছি, যাতে আপনারা পরে যে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন। সো এখন দেখেন নাসা গলবিল জিনিসটা কি। সহজ কথায় নাসা মানে কি, এটা আমাদের কোনো স্পেস স্টেশনের সেই নাসা নয়, এটা নাসা মানে হচ্ছে নাক। আর গলবিল মানে কি, আমাদের গলার যে অংশটা। সো নাসা গলবিল মানে হচ্ছে নাক এবং গলবিলের যে সংযোগস্থল, সেটাই হচ্ছে নাসা গলবিল। তো এখন দেখেন নাসা গলবিলের অস্তিত্বটা আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাতে পারি। দেখবেন অনেক সময় আপনারা হয়তো ফ্রেন্ডরা মিলে মুড়ি খাচ্ছেন, এন্ড মুড়ি খাইতে খাইতে এক সময় হলো কি, কারো হঠাৎ করে কাশি উঠে গেল। তো তখন কি হবে, আপনারা খেয়াল করবেন অনেক সময় নাক দিয়ে মুড়ি টুড়ি বের হয়ে আসে, তাই না? কেন? কারণ এই যে ওর যে গলায় যে মানে খাবারটা ছিল সেই খাবারটা কি তখন মানে হয়তো মুখ দিয়ে বের হইতে পারেনি, তাই কি নাক দিয়ে বের হয়ে আসছে। তো বুঝতেই পারতেছেন আপনারা যে নাসা মানে নাক এবং গলবিলের কি অবশ্যই একটা সংযোগস্থল রয়েছে। অ্যান্ড লাস্ট অফ অল, ষড়যন্ত্র। আমরা কোনো কনস্পিরেসি বা কোনো ষড়যন্ত্র করছি না এখানে। এই ষড়যন্ত্রটা হচ্ছে ষড়যন্ত্র, মানে যেখানে স্বর উৎপন্ন হয়। স্বর জিনিসটা কি, ভয়েস। এই যে আমি কথা বলছি, কই থেকে উৎপন্ন হচ্ছে? আপনারা কথা বলার চেষ্টা করুন, দেখবেন গলায় হাত দিলে খুব সুন্দর কাঁদছে, একদম রিদমিক্যালি। সো এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কাজটা কি, শব্দ উৎপন্ন করা। সে কিভাবে এটা উৎপন্ন করে? খুবই বেসিক কথা, কম্পনের মাধ্যমে। বেসিক্যালি ষড়যন্ত্রে কি হয়, ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে পাশাপাশি, এরকম টান টান হয়ে দুইটা ভোকাল কর্ড থাকে। এখন যখন এর মধ্যে বাতাস পাস করে তখন কি হয় জানেন, এটা কম্পন হয়। অ্যান্ড কম্পনের ফলে যে শব্দগুলো উৎপন্ন হয় সেই শব্দগুলোই পরবর্তীতে কি কথা হিসেবে আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে। তো ষড়যন্ত্রের কাজটা কি, স্বর উৎপন্ন করা। বা এই যে আমরা গান গাই, আমরা কথা বলি, সব কিন্তু এই ষড়যন্ত্র থেকেই উৎপত্তি হয়। চলে আসি বায়ু পরিবহন অঞ্চল মানে শ্বাসনালী বা ট্রাকিয়াতে। ট্রাকিয়া বা শ্বাসনালী এটা কি, আপনারা গলায় হাত দিলেই বুঝতে পারবেন, একটা লম্বা একটা পাইপের মতো নেমে গেছে নিচের দিকে, তাই না? এটাই হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এটাকে উইন্ড পাইপও বলে, বাতাস যায় যে নল দিয়ে, সেটা হচ্ছে উইন্ড পাইপ। তাহলে এটা যদি একটা উইন্ড পাইপ হয়, আমি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। এই উইন্ড পাইপটা আসলে স্ট্রাকচারে কিরকম হবে, এটা 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি নিয়ে তৈরি। 16 থেকে 20টা সি আকৃতির এই যে তরুণাস্থি দিয়ে এরকম গোল 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 করে পুরো তৈরি হয়। এটা দৈর্ঘ্যটা জানা প্রয়োজন, কারণ ভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই প্রয়োজন। সো 12 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, আর 2 সেন্টিমিটার হচ্ছে এর প্রস্থ, ঠিক আছে? বিভিন্ন বইয়ে ইনফরমেশনের একটু এদিক ওদিক হতে পারে, বাট এটা মোটামুটি আইডিয়াল একটা লেন্থ, যে 12 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার হচ্ছে তার প্রস্থ। সো একটা ব্যাপার কি, এই জিনিসটা কি, আমরা বললাম যে তরুণাস্থি নির্মিত, তাই না? যে ছোট ছোট তরুণাস্থি নিয়ে এই পুরো উইন্ড পাইপটা তৈরি হয়। অ্যান্ড এর গায়ে কি থাকে, এর গায়ে কিছু চুলের মতো সিলিয়া থাকে। কি থাকে? চুলের মতো সিলিয়া। এই সিলিয়াগুলোর কাজ কি, ধরেন কোনো জীবাণু যখন এখানে আসে, এগুলো কি করে জানেন, এই সিলিয়াগুলো একটা ঊর্ধ্বমুখী আন্দোলন দেয়, মানে কি উপরের দিকে ঠেলতে থাকে। ফলে জীবাণুটা নিচে নামতে পারে না, সে কি হয় আবার ওই ঠেলা খেয়ে উপরের দিকে চলে যায়। সো এই ঠেলার জন্য কি হয়, এই যে সিলিয়াগুলোর ঠেলায় এই যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো কি এই ট্র্যাকের মধ্যে দিয়ে ভেদ করে ফুসফুসে যেতে পারে না। আপনারা বলতে পারেন তাহলে যদি এত প্রোটেক্টিভ মেকানিজম থাকে, তাহলে
কেন আসলে আমাদের ফুসফুসের রোগ হয়? ফ্যাক্টরিতে আসলে সব জীবাণু যদি আটকাতে পারতোই তাহলে তো আর রোগ হতো না, তাই না? কিছু কিছু জীবাণু দেখা যায় ঢুকে যায়। উদাহরণস্বরূপ যেমন ধরেন আমাদের সবচেয়ে ট্রেন্ডিং ডিজিজ যেটা এখন করোনা, তাই না? করোনা কিন্তু কি খুব সুন্দর করে যেতে পারে, এই শ্বাসনালীকে আক্রমণ করে এবং শ্বাসনালীর রোগ সৃষ্টি করে এই করোনা ভাইরাস। তো ট্রাকের অভ্যন্তরে যে মিউকাসটা থাকে সেই মিউকাস এরকম সিলিয়া থাকে, যে সিলিয়াগুলো কি করে ঊর্ধ্বমুখী আন্দোলনের মাধ্যমে জীবাণুকে বাইরে ছেড়ে দিতে পারে। আর ভেতরে যে মিউকাস আছে সেই মিউকাস গুলো একটু পুরু হয়, ঠিক আছে? পুরু হয় কেন? কারণ আপনি চিন্তা করেন এটা একটা উইন্ড পাইপ, এই যে বাতাস যাবে, এটা যদি চুপসে থাকে ভেতর থেকে কি বাতাস যেতে পারবে? পারবে না। সো এটা কি সব সময় আহ প্রসারিত মানে উন্মুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে? এরপর আসে হচ্ছে শ্বসন অঞ্চল, ফুসফুস এবং ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ। আচ্ছা দেখেন, এই যে আমাদের শ্বসন নালী বা ট্রাকিয়ার কথা আমরা বললাম, এই ট্রাকিয়া বেসিক্যালি দুটো ভাগে ভাগ হয়, ঠিক আছে? একটা হচ্ছে ডান ব্রঙ্কাই আর একটা হচ্ছে বাম ব্রঙ্কাই। আহ, আচ্ছা ভাইয়া, আমার মনে হয় এখানে অনেকে কমপ্লেন করছে সাউন্ড প্রবলেম। আপনি কি আমার কথা এখন ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তোমরা যদি আমার কথা ঠিকভাবে শুনতে পারো একটু কাইন্ডলি সি লেখো তো সবাই চ্যাট বক্সে। একদম ক্লিয়ার, ঠিক আছে, শিরাম পরিষ্কার। আচ্ছা, তো দেখো, আহ, এইখানে যেটা বললাম ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ডান ব্রঙ্কাই, আরটা হচ্ছে বাম ব্রঙ্কাই। আমার ছবি আঁকার স্টাইলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আসলে বাম ব্রঙ্কাইটা একটু বড় করে আঁকিয়েছি। এটার কারণটা কি আমি বলছি। বেসিক্যালি এখানে আমাদের হার্ট থাকে, ঠিক আছে? সো খুবই স্বাভাবিক, হার্টটাকে জায়গা করে দেওয়ার জন্য ফুসফুসটাকে একটু দূরে অবস্থান করে, এই জন্য বাম পাশে যে ব্রঙ্কাইটা আছে সেটা একটু লম্বা হয় কিন্তু সাইজে চিকন হয়। আর ডান পাশে যে ব্রঙ্কাই হয় সেটা ছোট হয় কিন্তু সাইজে কি হয়, মোটা হয়। আর এর সাথে কি হয়, আমাদের যে ফুসফুসটা আছে সেই ফুসফুসটা এইভাবে যুক্ত থাকে, ঠিক আছে? ওকে। তো এখন দেখেন, এই যে ব্রঙ্কাইগুলা পরবর্তীতে আরো শাখায় বিভক্ত হয়, তখন সেগুলোকে আমরা কি নামে ডাকি জানেন? তখন সেগুলোকে আমরা ডাকি হচ্ছে ব্রঙ্কিউল নামে। একটা মজার ব্যাপার খেয়াল করেন, এই লাস্টে যখন ওল যুক্ত হয়, ওল শব্দটা বা এটার অর্থটা আসলে কি দাঁড়ায়? এর অর্থ হচ্ছে ছোট। যেমন আমি যদি বলি যে লোভ, এর চেয়ে ছোট কি? আপনার উত্তর কি হবে? লোবিউল। দেন যদি জিজ্ঞেস করি যে স্পাইক মানে হচ্ছে কাঁটা, আপনার প্রথম চ্যাপ্টারে পড়েছেন পরিফের একটা বৈশিষ্ট্য ছিল স্পিকিউল থাকে, তাহলে স্পাইকের চেয়ে ছোট স্পিকিউল। ব্রঙ্কাইয়ের চেয়ে ছোট ব্রঙ্কিউল বা ব্রঙ্কাইয়ের শাখা ব্রঙ্কিউল। ট্রাকিয়ার শাখা আপনার ঘাসফড়িংয়ে পড়েছেন ট্রাকিওল। আর এখানে যে ব্রঙ্কাইয়ের শাখা সেটা কি ব্রঙ্কায়ল। যদি লোবের শাখা হয় বা লোব যদি আর ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় সেটাকে আমরা কি বলবো? লোবিউল। তো দেখেন, এই যে ডান পাশে তিনটা আর বাম পাশে যেহেতু এটা চিকন তো এখান থেকে কি কম ব্রাঞ্চ বের হবে? দুইটা। তাহলে এই যে ব্রোঙ্কাই আমি বলেছিলাম ট্রাকিয়া যখন ভাগ হয়ে যায় সেটাকে আমরা ব্রোঙ্কাই বলি। তাহলে ব্রোঙ্কাই যদি আরো ছোট ছোট শাখায় ভাগ হয়ে যায়, আপনারা বলেন এই যে ডান পাশে তিনটা শাখা এবং বাম পাশে দুইটা শাখা, এইগুলোকে আমরা কি বলবো? ব্রোঙ্কাই শাখা কি বলা উচিত? চ্যাট বক্সে লিখেন। ভেরি গুড, ব্রঙ্কিওল। তাহলে দেখেন, এই যে প্রধান যে শাখা ব্রঙ্কিওল, এই প্রধান শাখার সেম নাম্বারে এই ফুসফুসগুলোকে কতগুলা খণ্ডে বিভক্ত করা যায়। যেমন ডান পাশে ব্রঙ্কিউল আছে কয়টা? তিনটা। সো ডান ফুসফুসে খণ্ড হবে এরকম তিনটা। বাম ফুসফুসে ব্রঙ্কিউল আছে কয়টা? দুইটা। সো সরি, হ্যাঁ, সো বাম ফুসফুসে ব্রঙ্কিউল আছে কয়টা? দুইটা। সো বাম ফুসফুসে খণ্ড হবে দুইটা। তাহলে ডান ফুসফুসে কয়টা খণ্ড? তিনটা খণ্ড। ডান ফুসফুসে কয়টা ব্রঙ্কিউল? তিনটা ব্রঙ্কিউল। অনুরূপভাবে বাম ফুসফুসে কয়টা ব্রঙ্কিউল? দুইটা। বাম ফুসফুসে কয়টা খণ্ড? উত্তর হচ্ছে দুইটা। ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ সম্পর্কে আমরা আলোচনা করব। শ্বসন বৃক্ষ আসলে বৃক্ষ মানে কি, যার অনেক শাখা প্রশাখার ডালপালা থাকে, তাই না? তো শ্বসন বৃক্ষেও কি হয়, এরকম ডালপালা পাওয়া যায়। আমরা সেই ডালপালা সম্পর্কে একটু পরেই জানার চেষ্টা করব। ওকে, সো আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই ছবিটা দেখেন, এই যে নাসা, আমরা বলেছিলাম যে নাসা রন্ধ্র, এই যে সামনে থাকে হচ্ছে আমাদের নাসা রন্ধ্র। নাসা রন্ধ্রের পরে এটুকু অংশের নাম কি? ভেস্টিবিউল। তারপর এখানে কি নাসা গহ্বর এলাকাটা আছে, ঠিক আছে? নাসা গহ্বরের পরে পিছনে কি থাকে? এই যে এখানে গলার সাথে যেটা সংযুক্ত থাকে সেটা হচ্ছে নাসা গলবিল। এন্ড নাসা গলবিলের পরে এখানে গ্লোটিস নামে একটা ওয়ার্ড দেওয়া আছে, আমি শব্দটার অর্থ আপনাকে বলছি, এটা হচ্ছে এপিগ্লোটিস, ঠিক আছে? এপিগ্লোটিসটার কাজ কি? সাধারণত আমরা যখন খাবার খাই, মানে ঢোক গিলি বা কোনো কিছু সোয়ালো করার চেষ্টা করি, তখন যেটা হয় যে এই যে খাবারটা, এই খাবারটাতে চাইলে শ্বাসনালীতে ঢুকে যেতে পারতো,
কিন্তু সেটা ঢোকে না, কারণ আমরা খাবার যখন গলধাকরণ করি এই জিহ্বার নিচে ছোট্ট একটা পর্দার মতো একটা অংশ, যে পর্দাটা কি করে শ্বাসনালীকে ঢেকে দেয়। ফলে খাবারটা কি হয় শ্বাসনালীতে না যেয়ে খাদ্যনালীতে চলে যায়। যেমন ধরেন আমাদের সামনে কি আছে শ্বাসনালী, আর পিছনে আছে হচ্ছে খাদ্যনালী। সো এটা ধরেন জিহ্বা, আপনি যখন একটা খাবার মুখে দিলেন তখন এটা কি এদিকে হয়তো এসে কনফিউজ হয়ে যেত খাবারটা, যে আমি শ্বাসনালীতে ঢুকবো না খাদ্যনালীতে ঢুকবো। কিন্তু এই কনফিউশন বন্ধ করে দেয় কে, এই জিহ্বার নিচে যেটা এপিগ্লোটিস থাকে সেটা কি করে এই শ্বাসনালীটা বন্ধ করে দেয়। ফলে খাবারটা কি হয় আমাদের যে খাদ্যনালী বা ইসোফ্যাগাস আছে সেটাতে প্রবেশ করে। তারপরে কিন্তু অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনারা অমনোযোগী হয়ে যখন খান বা কোনো কিছু চিন্তা ভাবনা করেন, দেখা যায় অনেক সময় খাবারের সামান্য অংশ কি শ্বাসনালীতে কিন্তু প্রবেশ করে। আমরা তখন মাঝে মাঝে চিন্তা করি নিশ্চয়ই কেউ আমাকে গালি দিচ্ছে, তাই না? তো ব্যাপারটা কিন্তু এরকম না, এটা হচ্ছে এপিগ্লোটিসের যে মানে কার্যক্রিয়া, সেই কার্যক্রিয়া যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে এরকম হয়। তারপর আসেন দেখেন শ্বাস ষড়যন্ত্র, আমরা আগেই বলেছি ষড়যন্ত্রটা একদম উপরে থাকে, গলার একদম উপরেই বলা যায়। সো এই যে ষড়যন্ত্র, এখান থেকে কি হয় স্বর উৎপন্ন হয়। এরপর আসে হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া জিনিসটার কাজ কি আমি বলেছি, ট্র্যাকিয়া মানে কি আমাদের যে আহ শ্বাসনালী। আমরা বলেছিলাম 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি থাকে, দেন 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার প্রস্থ, আমরা এ সম্পর্কে বলেছি আগেও, তাই না? তারপর ট্রাকিয়া যখন দুই ভাগে ভাগ হয়ে যায় সেটাকে আমরা কি বলেছি ব্রোঙ্কাস, তাই না? ডান ফুসফুসে ব্রোঙ্কাস, মানে দুইটা মেইন শাখা, সেটা হচ্ছে ব্রোঙ্কাস, পরবর্তীতে ব্রোঙ্কাসের যে আবার শাখা সেটা হচ্ছে এই যে ব্রঙ্কিউল। ডান ফুসফুসে ব্রঙ্কিউল থাকে 3টা, বাম ফুসফুসে ব্রঙ্কিউল থাকে 2টা। পরবর্তী দেখেন এগুলো কই যে শেষ হয় ফুসফুসে। এন্ড সবচেয়ে যেটা মানে একদম ভাগ হইতে 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 একদম যে শেষ প্রান্তে এসে থামে সেটা হচ্ছে অ্যালোভিওলাই। আর নিচে দেখেন এই যে মাংসের একটা স্তর আছে, এই স্তরটাই কি বলা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা একটু দেখে রাখেন আপনারা, কারণ একটু পরে আমরা যখন মানে শ্বসনের কৌশল সম্পর্কে আলোচনা করব এই ডায়াফ্রামটা কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো এই যে ডায়াফ্রাম এটা কি, এটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অন্যতম প্রধান একটা পেশি। এটা একটু কাইন্ডলি আপনারা একটু মনে রাখেন, হ্যাঁ, যে ডায়াফ্রামটা এই যে নিচে একটা মাংসের লেয়ার, যেহেতু মাংস মাংস বা পেশি আমাদের শরীরে কি কাজ করে সংকোচন প্রসারণের কাজ করে, জাস্ট এই কথাটুকু মনে রাখেন, পরবর্তীতে এটা আমাদের অনেক কাজে লাগবে। আসেন দেখি কি কি লেখা আছে। ভেস্টিবিউল আমরা জানি কিন্তু, তাই না? ভেস্টিবিউলার লোম থাকে, এটার কাজ যদি জিজ্ঞেস করি এটার কাজ কি আপনারা অলরেডি জানেন, এই লোমটা একটা ছাঁকনি হিসেবে কাজ করে, যে ছাঁকনিগুলো কি করে জীবাণুগুলোকে আটকে দেয়। এরপর নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ থাকে, এটাও কিন্তু আমরা জেনে গেছি। অলফ্যাক্টরি কোষ কি করে ঘ্রাণ উদ্দীপনা যেটা আছে সেটা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। আমি আপনাদেরকে বলেছিলাম পশ্চাৎ নাসারন্ধ্রের একটা অল্টারনেটিভ নাম আছে, সেই নামটা আপনার জেনে রাখবেন। তো পশ্চাৎ নাসারন্ধ্রের সেই আরেকটা নাম কি কোয়ানা। দেখেছেন এই কোশ্চেনটাও কিন্তু জেইউতে চলে এসেছে। আর নাসা গলবিল মুখ গলবিলে উন্মুক্ত হয়, এর ব্যাখ্যাটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি, যে কেন মাঝে মাঝে মুড়ি খেতে গেলে হঠাৎ করে কাশি আসলে আপনাদের নাক দিয়েও মুড়িগুলো বের হয়ে যায়। ল্যারিংস বা স্বরযন্ত্র, এটা আমরা বলেছি কিন্তু, তাই না? কয়েক টুকরা তরুণাস্থি নির্মিত। আমি কিন্তু লেকচারে বলেছি, আপনার কেউ আমাকে চ্যাটে একটু লিখতে পারবেন যে ঠিক কয়েক টুকরা তরুণাস্থি নির্মিত হয় এটা? দেখি আমি একটু চ্যাট বক্সে আমার ছোট ছোট বাচ্চা ভাই বোনেরা কি লিখেছে। ভেরি গুড, যাক সবার লেকচারে বেশ ভালো মনোযোগ আছে বোঝা যাচ্ছে। 16 থেকে 20টা তরুণাস্থি থাকে। তবে তরুণাস্থিগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থিটা কি সবচেয়ে বড়, থাইরয়েড তরুণাস্থিটা সবচেয়ে বড়। ছেলেরা যারা ক্লাস করছেন একটু দয়া করে আপনার গলায় হাত দিন, খেয়াল করেন একটা উঁচু একটা কিছু আছে, মেয়েরা এটা পাবেন না, ঠিক আছে? সো এই যে গলায় একটু হাত দিয়ে খেয়াল করেন, একটা উঁচু কিছু একটা থাকবে, এটাই কিন্তু থাইরয়েড তরুণাস্থি। এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। আপনারা কি জানেন এটাকে কেন অ্যাডামস অ্যাপল বলা হয়? এর পিছনে কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে। আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাসী বা কিছু ক্ষেত্রে ক্রিশ্চিয়ানরাও, আমাদের যে আদম আলাইহিস সালাম তাই ক্রিশ্চিয়ানরা অ্যাডামস বলে, অ্যাডাম বলে আর কি। সো তারা যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন তার কারণ কি ছিল, যে গন্ধম নামে একটা ফল খাওয়া, তাই না? সো উপকথাটা মিথোলজিটা এভাবে আসছে যে বিবি হাওয়া যখন মানে আদম আলাইহিস সালামকে এই গন্ধম ফলটা খাওয়ানোর চেষ্টা করলেন, এই খাবারটা প্রথমে তার গলা দিয়ে নামতেছিল না, গলায় এসে আটকে গেছিল। এন্ড আটকে যাওয়ার সেই জায়গাতে কি একটু উঁচু হয়ে গেছে, এন্ড সেটাই পরবর্তীতে মানে অ্যাডামস অ্যাপল হিসেবে চিহ্নিত করা হয়। এটা কিন্তু মেয়েদের মানে নাই, ঠিক আছে? সো মেয়েরা গলায় হাত দিয়ে কিছু একটা খুঁজে পাবেন না, এই দোষ আমাকে দিয়েন না। তো ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপল। এপিগ্লটিস বা উপজিহ্বা, এটা কি আমরা অলরেডি জানি না? আমরা কিন্তু জেনে গেছি, ইভেন এটা কাজটাও আমরা জানি। এটা কি করে শ্বাসনালীটাকে ঢেকে দেয়। এন্ড ঢেকে দেওয়ার জন্য কি সুবিধা হয়, খাবারটা শ্বাসনালীতে ঢুকতে পারে না, খাদ্যনালীতে চলে যায়। ফোকাল কর্ডের কাজও কিন্তু আমরা বলেছি, এটার কাজ কি কর্ড, এই কর্ড দুটো
কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি করে, যেটা পরবর্তীতে এই যে আমাদের কথা, গান, এই সবগুলো ভোকাল কর্ড থেকে সৃষ্টি হয়। পাশে একটা ছবি আছে দেখেন, খুব সুন্দর। ছবিতে দেখেন এই যে এপিগ্লটিসের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তারপর ল্যারিংস মানুষের স্বরযন্ত্র, তাই না? এইটুকু অংশ কি আমাদের স্বর উৎপন্ন করছে। তারপরে ট্রাকিয়া দেখতে পাচ্ছি আমরা, এই যে শ্বাসনালী। ইসোফ্যাগাসটা আছে পিছনে, ঠিক আছে, এখান থেকে ইসোফ্যাগাস দেখা যাবে না। শ্বাসনালী বা ট্রাকিয়া, সো এটাও কিন্তু আমরা বলে ফেলছি অলরেডি, তাই না? আহ স্বরযন্ত্র থেকে পঞ্চম বক্ষদেশীয় কর্ষকা পর্যন্ত বিস্তৃত 16 থেকে 20টি তরুণাস্থি নির্মিত, সি আকৃতির, সব বলা হয়ে গেছে। আর অন্তঃপ্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী, এটার কথা আপনাদেরকে আমি বলেছি যে সিলিয়াগুলো কি করে পরবর্তীতে, এই সিলিয়াগুলো ঊর্ধ্বমুখী আন্দোলনের মাধ্যমে জীবনটাকে কি বাইরে ঠেলে ফেলে দেয়। সো এটাও কিন্তু আমাদের জন্য কি একটা ডিফেন্স মেকানিজম, রাইট? দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আমরা জানি, এবং ব্যাসও 2 সেন্টিমিটার। আপনাদেরকে সবগুলোই বলা হয়েছে, আশা করি আপনারা মনে রাখতে পারবেন এই ইনফরমেশন গুলো। একজন কমেন্ট করেছে ডিসক্রিমিনেশন। ওয়েল, ইটস নট অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেশন। স্রষ্টার সব সৃষ্টি সুন্দর, তাই না? সো তিনি প্রত্যেকটা সৃষ্টি সুন্দর করে সৃষ্টি করেছেন, এন্ড তিনি যেভাবে যেটা সৃষ্টি করেছেন সেটাই সুন্দর। ওকে, একজন প্রশ্ন করেছে কারিনা কি? কারিনা কোনো বলিউড অ্যাক্ট্রেসের নাম না। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে এই যে অন্তঃপ্রাচীর সিলিয়াযুক্ত মিউকাস আবরণী, কিছু কিছু জায়গায় হয় কি, এই মিউকাসটা অনেক পুরু হয়ে যায়, ঠিক আছে? এই মিউকাসটা কিছু কিছু জায়গায় অনেক পুরু হয়ে যায়, এন্ড পুরু হওয়ার ফলে কি হয়, পাইপটা বেশ শক্ত হয়ে যায়। এন্ড পাইপ শক্ত হওয়ার সুবিধা কি, এই পাইপটা চুপসে যায় না। আপনার বোধহয় ঘাস ফড়িংয়ে পড়েছিলেন যে ঘাস ফড়িং এর ট্রাকিয়াতে একটা জিনিস থাকে যেটার জন্য ঘাস ফড়িং এর যে ট্রাকিয়া সেটা চুপসে যায় না। সুপার ব্রিলিয়ান্ট কেউ আছেন যে সেই স্ট্রাকচারটার নাম বলতে পারবেন যেটার জন্য ঘাস ফড়িং এর ট্রাকিয়া চুপসে যায় না? আমি একটু চ্যাট বক্সে দেখতে চাই যদি কেউ উত্তরটা জানেন। টিনিয়া লিখেছেন একজন, ইটস নট অ্যাকচুয়ালি টিনিয়া, এটা হচ্ছে টিনিডিয়া। ঠিক আছে, ভেরি গুড, উত্তরটা হচ্ছে টিনিডিয়া। ঘাস ফড়িংয়ে থাকে হচ্ছে টিনিডিয়া, যেটার জন্য ট্রাকিয়া চুপসে যায় না। আর মানুষে থাকে কে? আমাদের কারিনা কাপুর, যার জন্য আমাদের ট্রাকিয়া চুপসে যায় না। আচ্ছা, ব্রঙ্কিয়াল বৃক্ষ, আসলে এত বড় ব্রঙ্কিয়াল বৃক্ষ আপনাদের জানার দরকার নাই, এটা আসলে আমরা মেডিকেলে যারা পড়ি তারা হয়তো এভাবে পড়বো, আপনাদের এত কঠিন করে জানার দরকার নেই, আর সহজ করে দিচ্ছি, আসেন। তো আমরা কিন্তু পড়েছিলাম, তাই না? দেখেন এখানে একটু খেয়াল করেন পাশের ছবিটাতে, আহ ট্রাকিয়া, ট্রাকিয়া যখন ভাগ হয়ে যায় সেটা কি দুইটা ব্রঙ্কাই সৃষ্টি করে, তাই না? আর ব্রঙ্কাই গুলো পরবর্তীতে যখন আবার ভাগ হয়ে যায়, আমরা বলেছিলাম ব্রঙ্কাইয়ের ছোট ভাই বা ব্রঙ্কাইয়ের শাখা ব্রঙ্কিউল। তো ব্রঙ্কিউল আমরা বলেছিলাম ডান ফুসফুসে কয়টা ব্রঙ্কিউল থাকে? 3টা। আর বাম ফুসফুসে 2টো। তো দেখেন এই যে ব্রঙ্কিউল গুলা পরবর্তীতে আবার অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়, সেটাকে আমরা কি বলতেছি, অ্যালোভিওলার নালী। এই যে ছবিতে দেখেন 4 নাম্বার পয়েন্ট দিয়ে অ্যালোভিওলার নালী দেওয়া আছে, এই জিনিসগুলো হচ্ছে অ্যালোভিওলার নালী, ঠিক আছে? এন্ড অ্যালোভিওলার নালী শেষ হয় কোথায়? অ্যালোভিওলার থলিতে। এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যালোভিওলার থলি, ঠিক আছে? এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যালোভিওলার থলি। আর এর মধ্যে গোল গোল কি দেখা যায়, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি যদি বলি যে এটা একটা বইয়ের থলি, তাহলে বইয়ের থলি যদি বলিস, তাহলে সেই থলির মধ্যে কি আছে? বই তো আছে, তাই না? তো এখন যদি আমি বলি অ্যালোভিওলার থলি, তাহলে সেই থলির মধ্যে কি থাকবে? অ্যালোভিওলাই থাকবে, ঠিক আছে? এই গোল গোল গুলো হচ্ছে অ্যালোভিওলাস, নট লোবিউল, এগুলো অ্যালোভিওলাস, ঠিক আছে? যেটা বললাম, অ্যালোভিওলাসের থলি কি হবে? অ্যালোভিওলাই রাখবে। বইয়ের থলিতে যদি বই থাকে, অ্যালোভিওলার থলিতে অ্যালোভিওলাস থাকবে। তাহলে দেখেন বৃক্ষটা, এটাকে আমরা কেন বলছি, আপনার এই ছবিটা খেয়াল করে দেখেন, একটা গাছ যেরকম শাখা প্রশাখায় বিস্তৃত থাকে, এখানেও কি হয়েছে, খুব সুন্দর একটা শাখা আছে, সেই শাখাটা পরবর্তীতে ডান বামে ভাগ হয়ে অনেকটা শাখা প্রশাখা সৃষ্টি করেছে, সেই শাখা প্রশাখা কি আরো অনেক শাখা প্রশাখা তৈরি করেছে, অনেকটা কি গাছ বা বৃক্ষর মতো। এন্ড সেটা কোন তন্ত্রে হয়েছে? শ্বসন তন্ত্রে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি, শ্বসন বৃক্ষ। আশা করি আপনারা ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কিয়াল বৃক্ষ ব্যাপারটি বুঝতে পেরেছেন। ফুসফুস, আচ্ছা, কথা হচ্ছে এই যে ফুসফুস, ফুসফুসের গঠনটা আমরা একটু দেখার চেষ্টা করব। তখন আমরা দেখেছিলাম যে ফুসফুসটা কি আমাদের শ্বসন অঞ্চল, প্রধান শ্বসন অঞ্চল, এটা হচ্ছে ফুসফুস। তাহলে এই ফুসফুসের বাইরে একটা কাভারিং থাকে, ঠিক আছে? সেটাকে বলা হয় প্লুরা। ফুসফুসের বাইরে যে কাভারিং, সেটাকে বলা হয় প্লুরা। তাহলে এই যে প্লুরাল পর্দা, এই জিনিসটা আসলে কি? দেখেন এই যে পাশের ছবিটা, এই ফুসফুসের বাইরে এই ফুসফুসটাকে ঘিরে একটা পর্দা থাকে, যেটাই ফুসফুসটাকে কি করে, প্রোটেক্ট করে। কই থেকে প্রোটেক্ট করে একটু পরেই বলছি। তাহলে এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা। এরকম আপনারা অনেক জায়গা পাবেন। যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে মস্তিষ্কের আবরণের নাম কি, উত্তর কি হবে?
মেনিনজাস। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এরকম হার্টের যদি কোনো আবরণ আছে কিনা, উত্তর কি হবে? পেরিকার্ডিয়াম। যকৃতের জন্য গ্লিসান্স ক্যাপসুল, বা যদি কিডনির জন্য জিজ্ঞাসা করি কি হবে? ক্যাপসুল, জাস্ট ক্যাপসুল, ঠিক আছে। আর ফুসফুসের জন্য উত্তরটা হচ্ছে প্লুরা। আর এই প্লুরাতে দুইটা লেয়ার থাকে, বাইরের লেয়ারটা হচ্ছে প্যারাইটাল, আর ভেতরের যে লেয়ারটা সেটা হচ্ছে ভিসেরাল, ঠিক আছে। বাইরে থাকে প্যারাইটাল এবং ভেতরে থাকে ভিসেরাল। তাহলে এই ভিসেরাল এবং প্যারাইটাল লেয়ার, ছবিটা আসলে আমি আর একটু গ্যাপ দিয়ে আঁকা লাগতো, একটু ভুল হয়েছে আমার। এরকম একটা দ্বিস্তর লেয়ার, তো তাই এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। সো ভেতরের লেয়ারটা হচ্ছে, এই লেয়ারটা হচ্ছে ভিসেরাল লেয়ার, ঠিক আছে। আর এই যে প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার, এই প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মধ্যে কি থাকে? ফ্লুইড থাকে, এক ধরনের সেরাস ফ্লুইড বা প্লুরাল রস আপনারা সহজ কথায় বলতে পারেন। এই রসটা আসলে কাজ কি? দেখেন, আমাদের ফুসফুসকে সবসময় সংকোচন প্রসারণের মধ্যে আছে, তাই না? সবসময় আমাদের ফুসফুসটা সংকোচন প্রসারণ করছে বলেই কি আমরা শ্বাস নিতে পারছি, তাই না? সো এই যে শ্বাস নিতে পারছি, এই শ্বাস নিতে পারার জন্য আমাদের কি ফুসফুসটা সংকোচন এবং প্রসারণের দরকার হয়। চিন্তা করেন, শ্বাস নেওয়ার জন্য যদি সংকোচন প্রসারণের দরকার হয়, তার মানে কি সবসময় আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর সাথে একটা ঘর্ষণের মধ্যে থাকবে। অ্যান্ড এই ঘর্ষণটাকে আমাদের ফুসফুসটাকে, মানে এই ঘর্ষণের হাত থেকে কিন্তু আমাদের ফুসফুসটাকে রক্ষা করা প্রয়োজন। নাহলে কি হইতো? আমাদের জুতার তলা যেরকম হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে যায়, ফুসফুসে সেরকম ক্ষয় হয়ে যেত। সো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা কি দিয়েছেন? এর মধ্যে একটা ফ্লুইড দিয়ে দিয়েছেন। অনেকটা সাইকেলের চেনে যেরকম আপনারা তেল দেন কেন? যাতে ঘর্ষণটা কম হয় আর স্মুথলি চলে ব্যাপারটা, তাই না? সো এই ফ্লুইডটার কাজও এখানে সেম। সে কি করে? ফ্রিকশন বা ঘর্ষণজনিত যে ক্ষয়ক্ষতি সেটার হাত থেকে আমাদের ফুসফুসকে রক্ষা করে। ডান ফুসফুসে ৩টি লোব এবং বাম ফুসফুসে ২ লোব আমরা বলেছিলাম, তাই না? ব্রঙ্কিওল দিয়ে বলেছিলাম যে ডান ফুসফুসে যদি ব্রঙ্কিওল থাকে ৩টা, ডান ফুসফুসের লোবও হবে ৩টা। বাম ফুসফুসে ব্রঙ্কিওল যেহেতু ২টা, এখানে লোবও হবে কয়টা? ২টা। আর পরবর্তীতে এই যে সেগমেন্টগুলা দেখেন, ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট। এই সেগমেন্টগুলো আসলে আমরা ফুসফুসের বিভিন্ন অংশ চিহ্নিত করার জন্য পরবর্তীতে ভাগ করে নিয়েছি। যেমন এই যে ফুসফুসের এই অংশটুকু কি? এপিক্যাল। এপিক্যাল শব্দের অর্থ হচ্ছে শীর্ষ। এটা আপনাদের জানার দরকার নাই আসলে, তাও বলছি। এটা হচ্ছে এপিক্যাল সেগমেন্ট। এই এই সেগমেন্টটা কি? এটা হচ্ছে বেজাল সেগমেন্ট। এপিক্যাল মানে হচ্ছে শীর্ষ, বেজাল মানে হচ্ছে একটা নিচের অংশ। সো এরকম ডান ফুসফুসে যেহেতু লোব বেশি, তাই কি সেগমেন্টও বেশি হবে, ঠিক আছে। সো ডান ফুসফুসে লোব ৩টা আর সেগমেন্ট কয়টা? 10টা। অনুরূপভাবে বাম ফুসফুসে লোব কয়টা? 2টা। সো সেগমেন্টও কি একটু কম হবে, সূত্রটা হচ্ছে 8টা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আর প্রতিটি সেগমেন্ট অসংখ্য লোবিউলে বিভক্ত। সো আমি আপনাদেরকে বলেছিলাম লোব শব্দের অর্থ হচ্ছে, একজন প্রশ্ন করেছে লোব কি? লোব শব্দের অর্থ হচ্ছে খণ্ড। সো লোব যদি আরো অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, সেই খণ্ডকে আমরা কি বলবো? আমরা একটু আগে বলেছি ট্রাকিয়ার যদি খণ্ড হবে ট্রাকিওল, ব্রঙ্কায়ের খণ্ড হবে ব্রঙ্কিওল, তারপরে তাহলে অ্যালোভিয়ালের খণ্ড কি হবে? সরি, লোবের খণ্ডগুলো কি হবে? উত্তরটা হচ্ছে লোবিউল, ঠিক আছে। লোব মানে হচ্ছে খণ্ড, আর লোবগুলো যখন আরো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় সেটাকে বলা হয় লোবিউল। আর অ্যালোভিওলার নালী, অ্যালোভিওলার থলি সম্পর্কে আমরা আগেই জেনেছি যে অ্যালোভিওলার নালী শেষ হয় কোথায়? অ্যালোভিওলার থলিতে। আর অ্যালোভিওলার থলির মধ্যে কি থাকে? অ্যালোভিওলাস। দেখেন এই উত্তরটাও এখানে ঠিক একইভাবেই লেখা আছে। আসেন অ্যালোভিওলাস সম্পর্কে একটু জানা যাক। ফুসফুসের গঠনগত এবং কার্যগত এককে কি বলা হয়? অ্যালোভিওলাস। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে মস্তিষ্কের এরকম একককে বা আমাদের স্নায়ুতন্ত্রের এরকম একককে কি বলা হয়? চ্যাট বক্সে সবার উত্তর আশা করছি। ভেরি গুড, উত্তরটা হচ্ছে নিউরন। ঠিক একইভাবে আপনারা কিন্তু আরো অনেকগুলোর এরকম গঠনগত এবং কার্যগত একক বলতে পারেন। যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে কিডনির ক্ষেত্রে সেটা কি হবে? উত্তরটা হচ্ছে নেফ্রন। যদি জিজ্ঞাসা করি যকৃতের জন্য কি হবে? উত্তরটা হচ্ছে হেপাটোসাইট। ফুসফুসের জন্য এরকম কি? অ্যালভিওলাস। ঠিক আছে, আশা করি আপনার এই ইনফরমেশনগুলো পাশাপাশি মনে রাখবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ব্যবধায়ক পর্দা, এটাকে বলা হচ্ছে ট্র্যাবেকুলি। এই যে এই ছবিটা খেয়াল করেন যে এই যে গোল গোল অ্যালোভিওলাই, এই অ্যালোভিওলাই গুলো কি একটার সাথে আরেকটা কানেক্টেড। আর এই দুটার মধ্যে আলাদা করার জন্য থাকে হচ্ছে একটা ট্র্যাবেকুলি। ট্র্যাবেকুলি শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে ব্যবধায়ক।
ব্যবধায় কি করে, দুটো অ্যালোভিয়ারাসের মধ্যে একটা ব্যবধান তৈরি করে দেয়। ট্রাবেকুলি জাস্ট একটা পর্দা, ঠিক আছে, যেটা কি করে একটা অ্যালোভিয়ারাই থেকে আরেকটা অ্যালোভিয়ারাকে আলাদা করে রাখে। এবার একটু সংখ্যাটা দেখেন। সংখ্যার ব্যাপারটা কি আসলে স্বীকার করতেই হয় এটা, যে বায়োলজিতে একটু মুখস্থ করার ব্যাপারগুলো একটু বেশি। যেমন এই সংখ্যাগুলো আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ আমি যদি আপনাদেরকে বলি যে নবজাতকের অ্যালোভিয়ারাস সংখ্যা থেকে 20 মিলিয়ন, এটা কি আপনারা বুঝতে পারছেন? আসলে এখানে বুঝার কিছুই নাই। এটা আপনারা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন যে নবজাতকে 20 মিলিয়ন থাকে, 8 বছর বয়সে 300 মিলিয়ন, পূর্ণবয়স্কতে 700 মিলিয়ন, এবং পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসন তল সৃষ্টি করে। তল মানে কি, এই যে পরিধিগুলো আছে, এই পরিধিগুলোর সবগুলো মিলে দৈর্ঘ্যটাই কি এর শ্বসন তল, আর এটার পরিমাণটা মোটামুটি ভাবে কত, 11,800। আর এর আকৃতিটা দেখেন, 200 থেকে 300 মাইক্রোমিটার হয় এর ব্যাস, আর 4 মাইক্রোমিটার পুরু, মানে এটার পুরুত্ব যেটা, সেই পুরুত্বটা একটু জেনে রাখবেন। সারফেক্ট্যান্ট, ওকে। সো সারফেক্ট্যান্ট জিনিসটা কি আমি একটু বুঝাই। সারফেক্ট্যান্ট নাম শুনে কেমন জানি মাথার মধ্যে একটা সার্ফ এক্সেল ভাব চলে আসে। সো সার্ফ এক্সেল জিনিসটা কি, একটা ডিটারজেন্ট, তাই না? আমাদের সারফেক্ট্যান্ট ব্যাপারটা সেরকম, এটা হচ্ছে ডিটারজেন্টের অনুরূপ একটা ফসফোলিপিড। এটা সেপ্টাল কোষ থেকে গঠিত হয়। সেপ্টাল কোষ মানে কি, সেপ্টাল কোষ হচ্ছে একটা ব্যবধায়ক কোষ। সেপ্টাম বা সেপ্টাল এগুলো হচ্ছে যেগুলো কোনো কোষকে আলাদা করে রাখে। তো প্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয় কখন, 23 সপ্তাহে। আগে সারফেক্ট্যান্ট একটু কাজটা দেখি, তাহলে আপনাদেরকে আসলে সারফেক্ট্যান্টের সাথে এই মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় কি হয় না, এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পারবো। সো অ্যালোভিওলাস প্রাচীরের পৃষ্ঠটান কমায়। পৃষ্ঠটান যদি কমে যায় তাহলে সুবিধাটা কি হয় জানেন, যেটা সংকুচিত এবং প্রসারিত হওয়ার ব্যাপারটা আরো বেশি ভালো হয়। যার পৃষ্ঠটান কম সে খুব কম পরিশ্রমে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। তাহলে অ্যালোভিরাসের সংকোচন প্রসারণ যদি বেশি হয়, এর সুবিধা কি হবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডেরও দ্রুত বিনিময় হবে। তাহলে দেখেন, খেয়াল করেন, তিনটা কিন্তু বেশ রিলেটেড। পৃষ্ঠটান কমলে সংকোচন প্রসারণ ভালো হয়, সংকোচন প্রসারণ ভালো হলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়, সে বিনিময়টা আরো বেশি ভালো হয়। এরপরে জীবাণু ধ্বংস করা। জীবাণু ধ্বংস করা কি, সারফেক্টেন্টের কিছু জীবাণুরোধী ক্ষমতাও আছে, যে ক্ষমতা বলে সে কি ছোট ছোট জীবাণু ধ্বংস করতে পারে। তো এখন দেখেন, সারফেক্টেন্ট ক্ষরণ করার যে সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে পৃষ্ঠটান কমায় এবং সংকোচন প্রসারিত হতে পারে অ্যালভিওলাসগুলা তথা ফুসফুস। তাহলে ফুসফুস যদি সংকোচন প্রসারণ হতে পারে, তার মানে কি, সে বাতাস নিতে পারে এবং বাতাস ছাড়তে পারে, ঠিক যেরকম আমরা পূর্ণাঙ্গ এবং প্রাপ্তবয়স্ক মানুষটা পারি। প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়েছে 23 সপ্তাহে, এবং 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য করা হয় না। মানে 24 সপ্তাহ থেকে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য আমরা করতে পারি, এর আগে করা হবে না। 23 সপ্তাহ 24 সপ্তাহ আপনারা বলতে পারেন কেন, খুবই স্বাভাবিক, কারণ সবার জন্য যে 23 সপ্তাহ হবে একদম এক্সাক্ট ভ্যালু এটা না, এই জন্য 7 দিন যোগ করে 24 সপ্তাহ বলা হয়েছে। আসিফ, হ্যাঁ আসিফ, ওদেরকে একটু যে সিগমেন্ট আর লোবিউলটা একটু বুঝাই দিও তো, ওরা কমপক্ষে 20 জন কোশ্চেন করতেছে, এরা মনে হয় ক্লিয়ার করতে পারতেছে না। তুমি একটু বলে দাও আচ্ছা, না, আমি বলে দেবো। ঠিক আছে, আমি সেগমেন্টের ব্যাপারটা বলছি। সেগমেন্টের ব্যাপারটা কি, যে আমরা আমাদের ফুসফুসের বিভিন্ন অঞ্চল বোঝার জন্য কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন এই যে চূড়ার দিকে আছে হচ্ছে এপিক্যাল সেগমেন্ট, গোড়ার দিকে আছে হচ্ছে ব্যাসাল সেগমেন্ট, ঠিক আছে। এই সেগমেন্টগুলোর নাম তোমাদের বইয়ে দেয়া নাই, এন্ড আমরা এইসব নিয়ে তোমাদেরকে আর পড়াবো না। এগুলো তোমরা যখন মেডিকেলে বা উচ্চতর পড়াশোনা করবে প্রাণীবিজ্ঞান নিয়ে, তখন তোমরা এগুলো জানতে পারবে। আপাতত just এটুকুই জেনে রাখো যে এরকম পোর্শন বা অংশ এরকম দেখা যায় হচ্ছে ডান ফুসফুসে 10টা এবং বাম ফুসফুসে 8টা। আর লোবটা কি, লোব হচ্ছে খণ্ড। যেমন যদি ডান ফুসফুসে বলি, ডান ফুসফুসে লোব কয়টা ছিল, একটা, দুইটা এবং তিনটা। এগুলো হচ্ছে লোব। লোব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খণ্ড। আর লোব যখন আরো ছোট ছোট ভাগে বিভক্ত হবে, সেগুলোকে আমরা কি বলবো, লোবিউল। ভেরি গুড, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো, সেটা নিয়ে কনফিউশন থাকার কথা না, খুবই সহজ ব্যাপার। ওকে, সো 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে, মানে 24 সপ্তাহের পর থেকে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়। মানে কি, একটা প্রাপ্ত বয়স্ক আমরা বলবো না, আমরা বলবো যে সে কি, তার যখন, তার যদি তখন জন্ম হইতো, সে হয়তো বাঁচতে পারতো। মানে তার যেহেতু ফুসফুস সংকোচন প্রসারণ হচ্ছে, তার মানে কি, সে তখন মায়ের সাহায্য ছাড়াই শ্বাস প্রশ্বাসটা চালিয়ে নিয়ে যেতে পারতো। এটা আসলে বাংলাদেশে আমি জানি না এটা কতটা অ্যাপ্লিকেবল, কিন্তু বাইরের দেশের এটা কিন্তু বেশ ভ্যালু আছে। যেমন অ্যাবর্শন রিলেটেড যে কেসগুলো আছে, বাইরের দেশে কিন্তু 23 সপ্তাহের আগে কেউ চাইলে, কোনো মা যদি চায়, তার ইচ্ছায় কিন্তু অ্যাবর্শন করতে পারে। বাট 24 সপ্তাহ পরে সে কিন্তু অ্যাবর্শন নিয়ে বেশ লিগাল ইস্যুদের ঝামেলার সম্মুখীন হয়।
কেন? কারণ ওই যে বললাম 24 সপ্তাহের পর থেকে তাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়, এন্ড এই জন্য তাকে যদি অ্যাবোর্ট করিতে চায় কোনো মানুষ, সেটা কি একটা মানুষ হত্যার মতো ব্যাপার স্যাপার, তাই না? এটা ক্রাইম বলা যায়। সো সেসব ক্ষেত্রে দেখা যায় একটা মেডিকেল সার্টিফিকেট লাগে, হয়তো এরকম যে এই বাচ্চা যদি জন্ম হয় হয়তো সে অনেক আঙ্গিক বৈকল্য বা অনেক সমস্যা নিয়ে জন্মাবে বা মায়ের ক্ষতি হবে। সেসব ক্ষেত্রে লিগ্যাল একটা পারমিশন নিয়ে তারা তখন হয়তো অ্যাবোর্ট করতে পারে। বাইরের দেশে কিন্তু এটা বেশ ভ্যালু আছে। বাংলাদেশে তো আসলে এখনো গোড়ায় এই অলিতে গলিতে ক্লিনিক, যার যখন ইচ্ছা যদি দেখে, অনেকে এরকম কেস কিন্তু আসলে কম না। এখনো গ্রামে এরকম হয় যে মেয়ে শিশু আল্ট্রাসোনোগ্রাফি করে আগেই তারা ডায়াগনোস করে ফেলে, দেন ভাবে মেয়ে রাখবো না, অ্যাবর্ট করে ফেলে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো আসলে 23 সপ্তাহ 24 সপ্তাহ দিয়ে ঠিক করা হয়েছে, বাট ফ্যাক্ট ইজ এটা কিন্তু আসলে প্রথম থেকে অ্যাবর্ট করাটাই কিন্তু আসলে একটা মানে, যারা একটু ধার্মিক ক্ষেত্রে চিন্তা করবা, ব্যাপারটা কিন্তু কি নিষিদ্ধ, তাই না? তো 23 সপ্তাহ সার্ফেক্টেন্টকরণ শুরু হয়, আর 24 সপ্তাহ থেকে কি মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য করা হয়। এর আগে কিন্তু গণ্য করা হবে না। শ্বসনতন্ত্রের কাজ আমরা সবাই জানি এগুলা, তাই না? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করে। যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা, ওকে, যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা কি করে, পরবর্তীতে আমাদের শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করে, পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। কিভাবে? এটা হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, শ্বসনতন্ত্র কিভাবে পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। আমি আপনাদেরকে ছোট্ট একটা বুদ্ধি দিই। আপনারা আয়না বা একটা স্টেইনলেস স্টিলের উপরে শ্বাস নিবেন, মানে শ্বাস ছাড়বেন আর কি, দেখবেন সেখানে ভাপ জমে আছে। ঠিক আছে, সেই ভাপটা কই থেকে আসছে? পানি থেকেই আসছে। ওকে, তাপ নিয়ন্ত্রণ, দেখবেন গরম নিঃশ্বাস কোনো সময় ঠান্ডা নিঃশ্বাস বের হচ্ছে না নাক দিয়ে, স্যার তাপ নিয়ন্ত্রণ ভূমিকা রাখতে পারে। এবং অ্যাসিড এবং ক্ষারের সাম্যতা, যেহেতু কার্বন ডাইঅক্সাইড সে বাইরে বের করে দিতে পারে। সো কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে অ্যাসিড ফর্ম করে? কার্বন ডাইঅক্সাইড সাধারণত পানির সাথে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে, খুবই স্বাভাবিক, এটা একটা অ্যাসিডিক কম্পোনেন্ট। সো সেটা পিএইচটা কি করে, কমায় দেয়। সো এটাকে সে যদি বাইরে বের করে দিচ্ছে, তার মানে সে কি পিএইচটা একটা নিউট্রাল পজিশনে রাখতে সাহায্য করছে। শব্দ উৎপাদন, ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপন্ন করে, আর উদ্বায়ী গ্যাস ক্লোরোফর্ম ইথার অ্যামোনিয়া নিষ্কাশন হয়। লেটস প্র্যাকটিস। অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? আমি একটু আপনাদেরকে পোলটা দিয়ে দিই, আপনার একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন। অনেকে লিখতেছেন শ্বাসনালী, ব্রোঙ্কাস। যারা শ্বাসনালী থেকে কথা বলছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, কারণ শ্বাসনালী দিয়ে যারা কথা বলছেন তারা আসলে এক বিচিত্র ধরনের মানুষ আর কি। মানে তারা আসলে মানুষের মধ্যে অনেক বেশি ব্যতিক্রম, কারণ সাধারণত মানুষের শ্বাসনালীতে ষড়যন্ত্র থাকে না। মানে সরি, অ্যাডামস অ্যাপল যেটা আছে, অ্যাডামস অ্যাপলটা বেসিক্যালি শ্বাসনালী থাকে না, এটা থাকে হচ্ছে ষড়যন্ত্রে। ওকে, সো উত্তরটা আমরা দিয়েছি, অ্যাডামস অ্যাপল থাকবে হচ্ছে ষড়যন্ত্রে। নেক্সট স্লাইডে চলে যাই। আজকে স্লাইড বোধহয় একটু বেশি, আপনারা, আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সুন্দর করে বোঝানোর জন্য। ওকে, সো অলফ্যাক্টরি কোষের কাজ লিখো। আপনারা কিন্তু লিখতে পারবেন না এখন এটা। অলফ্যাক্টরি কোষের কাজ কি? ঘ্রাণ উদ্দীপনা বহন করা। অ্যালোভেরাসের গঠন ও কাজ, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং সারফেক্টেন্টের যে কাজগুলো, সেই কাজগুলো আশা করি আপনারা এখন লিখতে পারবেন যদি লিখিত পরীক্ষা থাকে এগুলা। প্রশ্বাস নিঃশ্বাস, পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামকালে প্রতি মিনিটে 14 থেকে 18 বার, এই ভ্যালুটা একটু মনে রাখতে হবে। আর নবজাতক শিশুতে এটা অনেক বেশি হয়, প্রতি মিনিটে সাধারণত 40 বারের মতো। আর শ্বসন কেন্দ্র হচ্ছে 4টি, এই নামগুলো একটু মনে রাখেন। মেডুলা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে আমাদের মেডুলা অবস্থান করে, এই মেডুলাটা হচ্ছে প্রধান শ্বসন কেন্দ্র। আর পন্সটা কি করে? শ্বসনের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণ করে। একটু পাশাপাশি মনে রাখার চেষ্টা করেন, মেডুলা হচ্ছে প্রধান শ্বসন কেন্দ্র, আর পন্স কি? শ্বসনের স্বাভাবিক ছন্দটা নিয়ন্ত্রণ করে। আর নিউমোট্যাক্সিক কেন্দ্রটা কি করে? নিঃশ্বাস কেন্দ্রে সিগন্যাল দেয়। আর অ্যাপনিউস্টিক কেন্দ্রটা কি করে? প্রশ্বাস কেন্দ্রে সিগন্যাল দিয়ে থাকে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে 18 বার বিশ্রামকাল করে না। বিশ্রামকাল মানে যখন তোমরা রেস্ট নাও, লাইক এখন তোমরা সবাই বসে আছো বা অনেকে শুয়ে মানে রিল্যাক্স করতেছো, এই সময় কি আমাদের প্রতি মিনিটে শ্বাস আমরা সাধারণত কতবার নেই? 14 থেকে 18 বার। খুবই সহজ ব্যাপার, তুমি একটু দৌড়াদৌড়ি করে আসো, দেখবা এই শ্বাস নেওয়ার যে হারটা সেটা কি অনেক বাড়বে, তাই না? এটাই বলা হয়েছে, আর কিছু না।
নিউমোট্যাক্সিক কেন্দ্র যেটা বললাম যে আমাদের যে মেডুলায় যে শ্বসন কেন্দ্র আছে সেই শ্বসন কেন্দ্রে দুইটা কেন্দ্র আছে, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র যেটা নিঃশ্বাসের জন্য স্টিমুলেশন দেয়, আর একটা হচ্ছে অ্যাপনিউস্টিক কেন্দ্র যেটা প্রশ্বাসের জন্য স্টিমুলেশন দেয়। আর আমরা একটা পেশি দেখিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না, এই যে ডায়াফ্রাম, এটা কি প্রশ্বাসের জন্য বা নিঃশ্বাসের জন্য একটা পেশি। আর এরকম আরেকটা পেশি সেটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশিটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর স্নায়ু কি কি আছে, ভ্যাগাস এবং ফ্রেনিক, এই দুইটা স্নায়ুর মাধ্যমে, আর ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রাম এই দুইটা পেশির মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস ব্যাপারটা পরিচালিত হয়। আচ্ছা, শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা এটা একটু দেখেন যে এটা কিভাবে হয়। ঠিক আছে, দেখেন শ্বাস প্রশ্বাস কি একটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া, তাই না? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা মানে কি, যেমন আপনি যখন নিঃশ্বাস ছাড়তেছেন তারপর প্রশ্বাস হচ্ছে, প্রশ্বাস নিচ্ছেন তারপর নিঃশ্বাস হচ্ছে, তাই না? আপনি কখনো এরকম হয়েছে যে আপনি নিজেকে বলেন হে আমার শরীর তুমি এখন শ্বাস নাও, দেন শ্বাস নিচ্ছেন, দেন আপনি আপনাকে আবার বলেন যে হে আমার শরীর তুমি প্রশ্বাস ছাড়ো, দেন প্রশ্বাস নিচ্ছেন, ব্যাপারটা কি মানে নিঃশ্বাস ছাড়ো, এরকম কি হয় কখনো? নিশ্চয়ই হয় না। এটা কি একদম স্পন্টেনিয়াসলি রেগুলেট হচ্ছে, কোথায় থেকে? আমাদের মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্কের যে মেডুলা পোর্শনটা আছে সেই মেডুলা পোর্শন থেকে। ঠিক আছে, তাহলে এইটা আসলে কিভাবে শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ করে আমি একটু দেখাই দিই। এই যে ডায়াফ্রামটা আছে এই ডায়াফ্রামটা সংকোচন হয়। ডায়াফ্রামটা কিভাবে সংকোচন হয়, ধরেন এই যেটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে 1 নাম্বার ছবি, এটা হচ্ছে 2 নাম্বার ছবি। সো এই যে ডায়াফ্রাম, দুটো ছবিতে ডায়াফ্রাম আছে, ধরেন এটা প্রথম অবস্থা। সেকেন্ড অবস্থা যেটা হয় সেটা হচ্ছে ডায়াফ্রামটা সংকুচিত হয়, এবং সংকুচিত হয়ে এই অংশটা হয় কি জানেন, নিচের দিকে নেমে যায়, সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়। খেয়াল করেন প্রথম ছবিটা ডায়াফ্রামটা নর্মাল পজিশন এরকম ছিল, কিন্তু যখন আমরা প্রশ্বাস নেই তখন কি হয়, ডায়াফ্রামটা এরকম নিচের দিকে নেমে যায়। ফলে কি হয়, ধরেন এটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরের শুরু, দুটোতেই সেম, কিন্তু এইখানে যে লেন্থ, যদি ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায় তাহলে লেন্থটা কি বেড়ে যাবে না? অবশ্যই বাড়বে। তাহলে এটা কি দৈর্ঘ্য বরাবর বাড়ছে, সো এটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য ব্যাস। তাহলে যখন প্রশ্বাস নিচ্ছি তখন এই ডায়াফ্রামটা সংকুচিত হওয়ার ফলে কি হচ্ছে, নিচের দিকে নামতেছে, ফলে অনুদৈর্ঘ্য ব্যাসটা বাড়তেছে। এন্ড এই অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ার ফলে এই যে আমাদের বুকের যে খাঁচা, তাই না, এই যে পাঁজরের হাড্ডিগুলো আছে আর তার ফাঁকে ফাঁকে যে মাংসগুলো থাকে আমরা সিনার মাংস বলি, সেটাই হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশিও কি হয়, সংকুচিত হয়। এন্ড সংকুচিত এই যে আমাদের সিনার যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো কি করে, সামনের দিকে প্রসারিত করে দেয়। তাহলে সামনের দিকে যদি প্রসারিত করা হয় তাহলে কি হয়, যে ধরেন এটা আগে ছিল হচ্ছে এরকম অবস্থায়, এই দৈর্ঘ্যটাও বেড়ে যাবে। তাহলে দেখেন ডায়াফ্রাম সংকোচন হওয়ার ফলে অনুদৈর্ঘ্য ব্যাসটা বাড়লো, আর এই বুকের খাঁচা প্রসারিত হওয়ার ফলে অনুপ্রস্থ যে ব্যাসটা সেই ব্যাসটা বেড়ে গেছে। তাহলে খেয়াল করেন যে অনুদৈর্ঘ্য ব্যাস এবং অনুপ্রস্থ ব্যাস দুইটাই কিন্তু কি আগের চেয়ে বেড়ে গেছে। 1 থেকে 2 নাম্বার চিত্র যদি তুলনা করি, তাহলে ব্যাস বাড়ছে মানে কি, ভেতরে জায়গা বেড়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, কোনো কিছু যদি জায়গা বাড়ে সেটার সাথে চাপটা কিভাবে সম্পর্কিত? ধরেন কোথাও যদি জায়গা প্রসারিত হয় সেখানে চাপটা কি হয়, কমে না বাড়ে? ভেরি গুড, উত্তরটা হচ্ছে চাপটা কমবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, যেমন ছোটবেলায় আপনার সিরিঞ্জ নিয়ে খেলাধুলা করছেন, সিরিঞ্জ যখন আপনারা পিস্টনটা যখন টান দিতেন ভেতরে কি জায়গাটা বাড়তো, এন্ড জায়গাটা বাড়তো কেন, এন্ড জায়গাটা যখন বাড়ে তখন ভেতরে চাপটা কমে যায়। সেই সিরিঞ্জটা যখন আপনি কোনো পানিতে ধরবেন কি হবে, ওই পানিটা ওই কমে যাওয়া যে চাপ সেই চাপটাকে কাভার করার জন্য কিন্তু বাইরে থেকে পানিটা ভেতরে চলে আসে। ঠিক আছে, তাহলে কোনো কিছু জায়গা যখন প্রসারিত হয় তখন সেখানে কি চাপটা কমে, এন্ড তখন বাইরে থেকে কি কিছু সেই ভেতরে ঢোকে সেই চাপটা পূরণ করার জন্য। তাহলে দেখেন আমাদের কি এই যে বক্ষপিঞ্জর প্রসারিত হয়ে গেছে, ডায়াফ্রাম নিচে নেমে অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ছে, তাহলে বাইরে থেকে কি ঢুকবে সেই চাপটা কমানোর জন্য? উত্তরটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই যে ভেতরে চাপটা কমে যায় সেই চাপটা পূরণ করার জন্য বাইরে থেকে বাতাস ঢুকবে এবং বাতাসের সাথে অক্সিজেনটা ইনটেক হবে। একই প্রসেসটা ঘটবে কখন, মানে ঠিক এর বিপরীত প্রসেসটা ঘটবে কখন, যখন আমাদের নিঃশ্বাস হয়। নিঃশ্বাসের ক্ষেত্রে আবার কি হবে, এটা আবার এই যে আগের জায়গায় ফিরে যাবে, ডায়াফ্রাম আগের জায়গায় ফিরে আসবে, বক্ষপিঞ্জর আবার সংকুচিত হয়ে যাবে, ফলে কি ভেতরের জায়গাটা আবার কমে যাবে। এন্ড জায়গা যদি কমে চাপ কি হবে, বাড়বে। এন্ড চাপ বাড়ার ফলে তখন ভেতরে যা ছিল সেটা কি বাইরে বের হয়ে যাবে। সো বাইরে বাতাসটা বের হয়ে যাবে, তথা কি কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস মানে যে প্রসেসটা বা কার্যক্রম, সেই কার্যক্রমের একটা ব্যাখ্যা। শ্বাস সঞ্চক, হিমোগ্লোবিন
আমরা সবাই হিমোগ্লোবিন সম্পর্কে জানি, আমরা আগের দিন যে রক্ত চ্যাপ্টারটা পড়িয়েছি সেখানে হিমোগ্লোবিনের কথা ছিল। সো হিমোগ্লোবিন মানে কি, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে যে রঞ্জক পদার্থটা থাকে যার জন্য লোহিত রক্তকণিকা লাল হয় সেটাই হচ্ছে হিমোগ্লোবিন। এটা বেসিক্যালি প্রোটিন ধর্মী একটা কণা, ঠিক আছে, এর মধ্যে প্রোটিন থাকে। আর হিম এবং গ্লোবিনের অনুপাত মানে হিমোগ্লোবিন মানে কি দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। সো হিম আর গ্লোবিন এই দুইটা কিরময় থাকে, হিম যদি একটুকু থাকে তাহলে গ্লোবিন থাকে কতগুলা, 25টা। আর হিমের 33.33% হচ্ছে লৌহ। আর পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এই ইনফরমেশনটা বই বেসিসে বা এডিশন বেসে একটু আগু পিছু হইতে পারে, বাট সেটা আপনার একদম লেটেস্ট যে বইটা আছে সেই ইনফরমেশনটাই ফলো করবেন। পাশে একটা ছবি আছে দেখেন, যে একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন নিয়ে যৌগ তৈরি করছে, 4টা। মনে রাখবেন একটা হিমোগ্লোবিন সাধারণত 4 অণু এরকম অক্সিজেন নিয়ে বহন করতে পারে। অন্যান্য শাসনযোগ কি আছে দেখেন তো, হিমোসায়ানিন, হিমোইরাইথ্রিন, ক্লোরোকুইন, এগুলো কই আছে কেউ বলতে পারবেন? আমি বলে দিচ্ছি। হিমোসায়ানিনটা সাধারণত কই পাওয়া যায়? হিমোসায়ানিন পাওয়া যাবে হচ্ছে মলাস্কার দেহে। হিমোইরাইথ্রিন বা ক্লোরোকুইন এগুলো পাওয়া যায় সাধারণত অ্যানেলিডা পর্বের যে প্রাণী আছে সেই তাদের দেহে পাওয়া যায়। আশা করি আপনি এই জিনিসগুলো পাশাপাশি মনে রাখবেন। ওকে, সো গ্যাসগুলো এবার পরিবহন হয় কিভাবে? অক্সিজেন পরিবহন এটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে এখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা তার রাসায়নিক সংযুক্তি পরিবর্তন করবে না, মানে অক্সিজেনটা অক্সিজেন হিসেবেই পরিবাহিত হবে। খেয়াল করেন পার্সেন্টেজ অনুযায়ী এটা কতটুকু, 2%। পার্সেন্টেজ অনুযায়ী এটা কত পার্সেন্ট, 2%। মানে আমি যদি জানতে চাই যে শতকরা কতটুকু অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, উত্তরটা হবে 2%। আর যদি আমি জানতে চাই প্রতি 100 ml রক্তে কতটুকু, উত্তরটা হবে 0.2 মিলি। ঠিক আছে, ভৌত দ্রবণ রূপে মানে কি, যে সে তার রাসায়নিক সংযুক্তির সাথে পরিবর্তন করে না। আর রাসায়নিক যৌগ রূপে মানে কি, অক্সি হিমোগ্লোবিন। আমরা জানি যে হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, তাই না? এই অক্সি হিমোগ্লোবিনটা কি করে, আমাদের প্রত্যেকটা ছোট ছোট যে কোষ আছে, প্রত্যেকটা অঙ্গ আছে, টিস্যু আছে, সেই সবগুলোতেই অক্সিজেন সরবরাহ করে। সেটা দিয়ে পরবর্তীতে কি আমাদের যে অন্তঃশ্বসনের যে কাজগুলো আছে সেই কাজগুলো পরিচালিত হয়। কার্বন ডাইঅক্সাইডের পরিবহন এটা বেশ ইম্পর্টেন্ট, একটু খেয়াল করার চেষ্টা করেন যে ভৌত দ্রবণ রূপে 5%, কার্বামিনো যৌগ রূপে 27% এবং বাইকার্বনের যৌগ রূপে 65% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। সবচেয়ে বেশি পরিবাহিত হয় বাইকার্বনের যৌগ রূপে। কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারে এখানেও সেম কথা বলা যায় যে ভৌত দ্রবণ রূপে মানে কি, এখানে কার্বন ডাইঅক্সাইডটা কি জাস্ট পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে, পরবর্তীতে সেটা ভেঙে আবার কার্বন ডাইঅক্সাইড হিসেবে বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে যায়। আর এখানে যে এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা একটা মেডিকেল কোশ্চেন কিন্তু, সেই এনজাইমটার নাম কি, কার্বনিক অ্যানহাইড্রেস। আর একটু ক্লিয়ার করে বুঝাই যে এই যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এই বিক্রিয়ায় যে প্রভাবক হিসেবে যে এনজাইমটা কাজ করে সেটাই হচ্ছে Ca বা কার্বনিক অ্যানহাইড্রেস। এবার দেখেন কার্বামিনো যৌগরূপে। কার্বামিনো যৌগটা কি, দেখেন আমাদের লোহিত রক্তকণিকায় একটা প্রোটিন আছে, তার নাম কি, হিমোগ্লোবিন। আবার আমরা পড়েছি আগের দিন প্লাজমাতে প্রোটিন আছে, তাই না? GPA5 আমরা বলছিলাম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তো আমাদের যে প্লাজমা প্রোটিন সেখানেও কি আছে, প্রোটিন আছে। আপনারা যদি প্রোটিনের গঠনটা দেখেন তাহলে প্রোটিনের গঠনে একটা জিনিস অবশ্যই থাকে, প্রোটিনের যে আয়ন সেই আয়নটাকে জুইটার আয়ন বলা হয়। কারণ কি, কারণ এখানে অ্যাসিড এবং অ্যামিনোমূলক দুইটাই একসাথে উপস্থিত থাকে। আপনারা যারা কোষ রসায়ন বা কেমিস্ট্রি পড়েছেন তাদের অবশ্যই এটা জানার কথা। তাহলে হিমোগ্লোবিন যদি একটা প্রোটিন হয়, সেই হিমোগ্লোবিন প্রোটিনে কি অবশ্যই NH2 এই অ্যামিনোমূলকটা আছে। দেন প্লাজমাতে যে প্রোটিন আছে সেটা অবশ্যই প্রোটিন, তার মানে কি সেখানেও একটা NH2 মূলক আছে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা করে কি, এই যে NH2 সেই NH2 সাথে বিক্রিয়া করে, সেটা হিমোগ্লোবিনের NH2 সাথেও করে, আবার প্লাজমা প্রোটিনের যে প্রোটিন সেই প্রোটিনেরও NH2 সাথে বিক্রিয়া করে। ফলে কি উৎপন্ন হয়, উৎপন্ন হচ্ছে হিমোগ্লোবিন NHCOOH। আর যদি এখানে হয় সেটা কি উৎপন্ন করবে, প্রোটিন সাথে ওই যে অ্যামিনো গ্রুপটা ছিল সেই অ্যামিনো গ্রুপের সাথে একটা কার্বক্সিল মূলক। এই যে এই যৌগ, এই যৌগগুলোকে বলা হয় কার্বামিনো যৌগ। কি বলা হচ্ছে, কার্বামিনো যৌগ। এখন কার্বামিনো যৌগে যদি হিমোগ্লোবিন থাকে সেটাকে আমি বলবো কার্বামিনো হিমোগ্লোবিন, আর কার্বামিনো যৌগে যদি প্রোটিন থাকে সেটাকে আমি কি বলবো, কার্বামিনো প্রোটিন। দেখেন প্রতি 100 মিলি রক্তে প্রতি 3 মিলি, যার 2 মিলি হয়
কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং 1 মিলি হয় কার্বামিনো প্রোটিন রূপে। আর বাইকার্বনেট যৌগ রূপে 65%, যেমন সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে। একটা জিনিস আপনি একটু ক্লিয়ারলি মনে রাখেন যে রক্তে আমরা জানি দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কর্পাসল বা রক্ত কণিকা। তার মধ্যে মুখ্য কোনটা? আরবিসি। আপনারা মনে রাখবেন প্লাজমাতে, আপনারা জিনিস মনে রাখবেন যে প্লাজমাতে সাধারণত সোডিয়াম, ক্লোরিন এই জাতীয় আয়নের আধিক্য থাকে, আর আরবিসিতে সাধারণত পটাশিয়াম জাতীয় আয়নের আধিক্য থাকে। ঠিক আছে, জাস্ট এই একটা জিনিস একটু মনে রাখেন, তাহলে লাইনগুলোর ব্যাখ্যা আপনারা পাবেন। যে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে, প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট, যেটা বললাম একটু, যে প্লাজমায় সোডিয়াম, ক্লোরিন এই ধরনের আয়নের আধিক্য থাকে, তাই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটা কি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। আর লোহিত রক্তকণিকে যেহেতু পটাশিয়াম বেশি পাওয়া যায়, সো এটি কি করে পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয়। খেয়াল করবেন বাইকার্বনেট যৌগ রূপে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে। ক্লোরাইড শিফট বা এটাকে হ্যামবার্গ শিফটও বলা হয়। এই জিনিসটা কি, আমরা একটু আগে আপনাদেরকে একটা কথা বলেছি, মনে করার চেষ্টা করেন যে আরবিসিতে কোন আয়নের আধিক্য থাকে? পটাশিয়াম। আর প্লাজমাতে কোন আয়নের আধিক্য থাকে? সোডিয়াম, দেন ক্লোরিন এই ধরনের আয়নের আধিক্য থাকে। এই যে দেখেন বাইকার্বনেটটা আছে, এই বাইকার্বনেটটা করে কি, এটা তো একটা আয়ন তাই না, পটাশিয়াম একটা আয়ন, এটা তো এভাবে অস্থিতিশীল অবস্থায় থাকবে না, আর কি করবে নিজেদের মধ্যে একটা যৌগ গঠন করবে। সেই যৌগটার নাম কি? পটাশিয়াম বাইকার্বনেট, যেটা আমরা একটু আগে পড়েছিলাম। দেখেন এই যে লোহিত কণিকার পটাশিয়াম বাইকার্বনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয়। তাহলে এই যে পটাশিয়াম বাইকার্বনেট সেটা কিভাবে তৈরি হয় আমরা জেনে গেলাম। কিন্তু কথা হচ্ছে যে পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি হওয়ার পরেও, আমি একটু খেয়াল করেন যে পটাশিয়াম বাইকার্বনেট যৌগটা তৈরি হওয়ার পরেও দেখা যায় বহু সংখ্যক বাইকার্বনেট উদ্বৃত্ত অবস্থায় থাকে, ফাঁকা অবস্থায় থাকে। মানে আরবিসিতে পটাশিয়াম আছে কিন্তু এত পরিমাণে পটাশিয়াম নেই যে সেগুলো সবগুলো বাইকার্বনেটের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করতে পারবে। তাই বাইকার্বনেট কি করে, তখন সে চোখ দেয় বাসার বাইরে। বাসার বাইরে মানে কোথায়? প্লাজমার দিকে। প্লাজমাতে কি পজিটিভ আয়ন আছে? এই যে সোডিয়াম আছে। তখন সে কি করে, এই প্লাজমার যে সোডিয়াম আছে তার সাথে পরকীয়া চিন্তা ভাবনা করে। সে পরকীয়া সে কিভাবে করে, এই বাইকার্বনেটটা করে কি সোডিয়ামের সাথে যুক্ত হয় এবং বাইরে যে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। এখন খুবই স্বাভাবিক, পটাশিয়ামের এখানে নেগেটিভ আয়ন ছিল, মানে সরি আরবিসির মধ্যে একটা নেগেটিভ আয়ন ছিল, সেই নেগেটিভ আয়নটা চলে গেছে, ঘরের বউ চলে গেছে। এখন ঘরের বউ হচ্ছে নেগেটিভ আয়ন, ঘরের বউ যদি চলে যায়, ঘরের বউয়ের অভাব তুমি কি দিয়ে পূরণ করবা? অবশ্যই ঘরের বউ দিয়ে আরেকটা বিয়ে করে পূরণ করতে হবে, তাই না? তো বেসিক্যালি যেটা বললাম, আমাদের ঘরের বউ ছিল এখানে নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন যদি বাইরে চলে যায় সেটাকে পূরণ করার জন্য কি দিতে হবে? নেগেটিভ আয়নও দিতে হবে। সো এই যে বাইকার্বনেটটা যখন বাইরে চলে যায় তখন এই নেগেটিভ আয়নের অভাবটা পূরণ করার জন্য ভেতরে কে ঢোকে? আমাদের ক্লোরিন। সো বাইকার্বনেট চলে যেয়ে ক্লোরিনটা আরবিসির মধ্যে ঢুকে একটা কি সমতা তৈরি করে। কিসের সমতা? এই যে নেগেটিভ আয়ন বা এই যে আমাদের ঋণাত্মক আয়নগুলো আছে সেই ঋণাত্মক আয়নের সমতাটা তৈরি করে। যেহেতু এই প্রক্রিয়ায় ক্লোরিনটা আরবিসি বা লোহিত রক্তকণিকায় শিফটেড হয়, তাই এই বিক্রিয়া বা এই প্রক্রিয়াকে বলা হয় ক্লোরাইড শিফট মেকানিজম। আপনার একটু লাইনটা পড়ে দেখেন, লোহিত কণিকা থেকে প্লাজমায় বাইকার্বনেট আয়ন আগমনের সাথে সমতা রাখতে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে। সেটা আমরা মাত্রই দেখিয়েছি তাই না, পরকীয়া দিয়ে খুব সুন্দর একটা সম্পর্ক আমরা স্থাপন করে দিলাম আরবিসি আর প্লাজমার মধ্যে। সো এটাই হচ্ছে আমাদের ক্লোরাইড শিফট মেকানিজম। এটার উত্তরটা আমাকে দিতে হবে, আমি পোলটা চালু করে দিচ্ছি। পোল নাম্বার 2 নেন, দেখি একটু ধুমায় অ্যান্সার দেন। অ্যান্সার দেখলে বুঝতে পারবো কারা কারা মেডিকেলে চান্স পাবেন এবং কারা কারা ভালো ভালো পড়াশোনা করছেন। কোশ্চেনটা ভালো করে খেয়াল করেন, মানুষের শ্বসনতন্ত্রে শতকরা কত ভাগ অক্সিজেন? শতকরা কত ভাগ অক্সিজেন? যারা বি নাম্বার পোলে ভোট দিচ্ছেন আমি প্রিটি মাচ শিওর তারা হচ্ছে ওই প্রজাতি যারা অনলাইন ক্লাসে ভিডিও অডিও সব অফ করে খুব সুন্দর করে একটা ঘুম দেয় এবং হঠাৎ করে উঠে বলে আরে ক্লাস হচ্ছে। ঠিক আছে, সো আমি পোলটা এন্ড করে দিচ্ছি। অনেকে উত্তর দিয়েছে দেখছি, ওটা এখন অনেক বাকি আছে অবশ্য। ঠিক আছে, সো উত্তরটা কি আমরা একটু দেখি। উত্তরটা হচ্ছে 2। ঠিক আছে, উত্তরটা হচ্ছে 2%। আমি আবারও বলেছি যে কোশ্চেনে যদি শতকরা উল্লেখ থাকে উত্তরটা হবে 2, আর যদি 100 ml উল্লেখ থাকে উত্তরটা হবে 0.2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ঠিক আছে, সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। শ্বাসনালীর সমস্যা, লক্ষণ এবং প্রতিকার। ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ। আমরা একটু আগে দেখেছি যে ঊর্ধ্ব শ্বাসনালীতে কি কি আছে, যেমন নাক, কান, গলা, সাইনাস, এগুলো হচ্ছে ঊর্ধ্ব মানে উপরের দিকে যেগুলো থাকে। আর নিম্ন শ্বাসনালী দিয়ে কি আছে, শ্বাসনালী এবং ফুসফুস। মানে আপনি যদি গলা বরাবর একটা লাইন টানেন, এইখান থেকে উপরে যা যা আছে সব হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী, আর এই গলা থেকে যদি নিচে একটা মানে নিচের অংশগুলো দেখেন তাহলে কি শ্বাসনালী এবং ফুসফুস। মানে গলা বরাবর যদি একটা লাইন টানেন, উপরের দিকে থাকবে হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ, নিচের দিকে থাকবে হচ্ছে নিম্ন শ্বাসনালীর অংশগুলো। দেখেন এই যে গলার উপরে কি আছে, নাক, কান, গলা, সাইনাস এগুলো আক্রান্ত হয়, আর নিম্ন শ্বাসনালীতে শ্বাসনালী, ফুসফুস এগুলো আক্রান্ত হবে। ঠিক আছে, এবার একটু দেখেন ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ, এখানে কি কি রোগ হয়, সাইনোসাইটিস আর ওটিটিস মিডিয়া। সাইনোসাইটিস জিনিসটা কি, আমাদের এই যে দেখেন নাকের আশেপাশে যে হাড়গুলো থাকে সেই হাড়গুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে। এতে কি হয়, আমাদের যে মাথার যে ওজন সেই ওজনটা কমে, কারণ ভেতরে তো বাতাস থাকে, তাই না? সো হয় কি, আমাদের মাথার যে হাড়গুলা সে হাড্ডিগুলো কি হয়, একটু হালকা ওজন হয়, আমাদের মাথা মুভমেন্ট করতে সুবিধা হয়। তো এই যে মধ্যে যে বাতাস থাকে, এই বাতাসগুলা মধ্যে কিছু ফ্লুইড পোর্শন থাকে, সেগুলো যখন ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়, সেগুলোকে সেই রোগটাকে আমরা তখন বলি সাইনোসাইটিস। মানে সাইনাস যখন প্রদাহের শিকার হয়, যখন আমরা কোনো শব্দের শেষে এরকম আইটিস যোগ করি, এটা মানে হচ্ছে প্রদাহ। প্রদাহ জিনিসটা কি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, যে প্রদাহ মানে হচ্ছে যখন কোনো জায়গায় জীবাণু আক্রমণ করে, তখন সেই জীবাণুকে ফাইট দেওয়ার জন্য কি আমাদের দেহের যে প্রতিরক্ষার কোষগুলো আছে সেই প্রতিরক্ষার কোষগুলো সেখানে চলে যায়, সেখানে ঢিসুম ঢিসুম চলে। ফলে শুরুতে কি হয়, ওই জায়গার যে মানে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা বেশ বেড়ে যায়, মানে গরম হয়ে যায়, তারপরে ওখানকার টিস্যুগুলো ধ্বংস হয়ে যায়, তারপর অনেক সময় লাল হয়ে যায়। ঠিক আছে, তো এই মানে সাইনগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওখানে কি হয়েছে, আইটিস হয়েছে বা প্রদাহ হয়েছে। তো সাইনোসাইটিস মানে কি, সাইনাসের প্রদাহ। ওটিটিস মিডিয়া, ওটিটিস শব্দ মানে ওটি শব্দের অর্থ আসলে কান। ঠিক আছে, আমরা কান বিদ্যা মেডিকেলে বলি হচ্ছে অটোলজি। সো অটো শব্দ অর্থ হচ্ছে কান। খেয়াল করেন এখানে কি টিস আছে, মানে কি আইটিস আছে, তার মানে ওটিটিস মানে কি কানের প্রদাহ। মিডিয়া শব্দ অর্থ হচ্ছে মধ্য, তাহলে ওটিটিস মিডিয়া শব্দটার অর্থ কি দাঁড়াবে, একটু চ্যাটে আপনারা সবাই উত্তর দেন তো। মধ্যকর্ণের প্রদাহ, একজন খুব সুন্দর উত্তর দিয়েছে ফ্রম আসিফ। যাই হোক, ওর নাম আসিফ, আমার নাম আসিফ, থ্যাংক ইউ আসিফ, তুমি অনেক সুন্দর উত্তর দিয়েছো। উত্তর হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ। আচ্ছা, এদিকে দেখেন এবার যে প্যারানেজাল সাইনাস। প্যারা মানে কি, প্যারালাল থেকে শব্দটা আসছে, নেজাল মানে নোজ, মানে নাকের প্যারালালে যে সাইনাস গুলো থাকে সেগুলো হচ্ছে প্যারানেজাল সাইনাস। আপনার জাস্ট নামগুলো মনে রাখবেন, ম্যাক্সিলারি সাইনাস এটা সব থেকে বড়, ফ্রন্টাল সাইনাস এটা ফ্রন্টাল বোনে থাকে, এথোময়েড সাইনাস এটা এথোময়েড বোনে থাকে, স্ফেনোইডাল সাইনাস এটা স্ফেনোইড বোনে থাকে। আর ফ্রন্টাল সাইনাস কোথায় অবস্থিত, এই যে দেখেন চোখের উপরে আছে ফ্রন্টাল সাইনাস। এথোময়েড সাইনাসটা কোথায়, এই যে দুই চোখের মাঝখানে। আর এই চোখ বরাবর পিছের দিকে যে সাইনাস গুলো আছে সেগুলো হচ্ছে স্ফেনোইডাল সাইনাস, এথোময়েড সাইনাসের ঠিক পেছনে। আর ম্যাক্সিলারি সাইনাস কি, এই যে গালের অঞ্চলে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। সাইনোসাইটিস শব্দের অর্থ আমি আপনাদেরকে আগেই বলেছি, যে সাইনাসে যেগুলো আমরা একটু আগে দেখালাম, সেই সাইনাসে যদি এরকম ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে যদি ইনফ্লামেশন হয়, মানে জীবাণু যদি আক্রমণ হয়, সেখানে কি সেটাকে আমরা বলবো হচ্ছে সাইনাসের সাথে জাস্ট আইটিস লাগাই দিব, সো শব্দটা হবে সাইনোসাইটিস। প্রকারভেদ কি কি দেখেন, অ্যাকিউট সাইনোসাইটিস, এটা স্থায়িত্ব কতদিন, 4 থেকে 8 সপ্তাহ। অনেকে বলতে পারেন যে 8 সপ্তাহ মানে তো 2 মাস, হ্যাঁ ঠিক আছে 2 মাস, মানে 2 মাসের কম হলে অ্যাকিউট, আর 2 মাস বা তার বেশি হলে সেটাকে আমরা কি বলবো, ক্রনিক। ক্রনিক মানে কি, যেটা অনেক দিন ধরে আছে। আর এই সংক্রমণের জন্য কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার নাম এটা আপনাদের বইয়ে লেখা আছে, আপনি একটু কষ্ট করে নামগুলো একটু মুখস্থ রাখবেন, যে কোন ভাইরাসের জন্য সাইনোসাইটিস হয় বা কোন ব্যাকটেরিয়ার জন্য সাইনোসাইটিস হয়, এরকম কোশ্চেন আসে কিন্তু অসম্ভব কিছু না। আমি নামগুলো বলে দিচ্ছি, ভাইরাসগুলোর মধ্যে সাধারণত হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিমো ভাইরাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা, এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে সাধারণত সাইনোসাইটিস হতে পারে। কারণ কি কি দেখেন, ঠান্ডা জনিত কারণ হতে পারে, অ্যালার্জি জনিত কারণ হতে পারে, নাকে পলিপ, পলিপটা কি, অনেকে দেখবেন নাকে মাংস জমে থাকে, সে ঠিক মতো শ্বাস টাস নিতে পারে না, অপারেশন করতে হয় পলিপের কারণে। এবং দাঁতের ইনফেকশন থেকে, অনেকে ভাবতে পারে যে নাকের জিনিস আবার দাঁত থেকে কিভাবে আসে, আসলে দাঁতটা কি, আমরা বলেছিলাম না যে মুখের সাথে কি নাকের কিন্তু একটা সংযোগ আছে, তাই না? সো দাঁত যেহেতু মুখে থাকে, খুবই স্বাভাবিক দাঁতে যদি ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা কি খুব সহজেই নাকের এদিকে স্প্রেড করে যায়। লক্ষণগুলো দেখেন, এই যে আমরা বলছিলাম তাপমাত্রা বেড়ে যাবে, মানে কি জ্বর জ্বর ভাব, তীব্র মাথা ব্যথা থাকবে, নাক থেকে হলদে
বা সবুজ বনের ঘন তরল বের হয়। ইয়াক, খুবই আপনাদের কাছে হয়তো খুবই ডিসগাস্টিং লাগতে পারে ব্যাপারটা। হলদে বা সবুজ ঘনের সাধারণত ঠান্ডা লাগলে আমাদের যেরকম হয় না, অনেকটা ওরকম, আর সাথে কাশি থাকবে। ওটিটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রবাহ। দেখেন ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণের অংশ। কিভাবে চিনলাম? এই যে ভেতরে 3টা হাড় আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে? সো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই হাড়গুলো দেখে আমরা কিন্তু খুব সহজে চিনতে পারি এটা মধ্যকর্ণের অংশটা দেখানো হচ্ছে। পরবর্তী ছবিটা দেখেন, মধ্যকর্ণ কি একদম পুঁজে ভর্তি হয়ে গেছে, তাই না? কেন পুঁজে ভর্তি হয়েছে? কারণ যে ইনফেকশন হয়েছে। সাধারণত কোথাও ইনফেকশন হলে কি হয়? পুঁজ জমে যায়। সো এটা হচ্ছে নর্মাল ইয়ার, ঠিক আছে, নর্মাল মিডল ইয়ার। আর এটা কি? ওটিটিস মিডিয়া। মানে কি? ওই যে বললাম ওটিস মিডিয়া শব্দের অর্থ কি? ওটিটিস মানে হচ্ছে কানের প্রদাহ, মিডিয়া মানে হচ্ছে মধ্য, মানে হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ। এন্ড প্রদাহের ফলে এখানে কি হয়েছে? দেখেন এটা লাল হয়ে গেছে না? আমরা বলছিলাম লাল হয়ে যায়, ওই জায়গায় তাপমাত্রা বেড়ে যায়, টিস্যুগুলো ধ্বংস হয়ে যায়, আর এই যে দেখেন পুঁজ জমে গেছে। সো এভাবে আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে সংক্রমণ হয়েছে। একজন লিখছে এটা তার অনেকবার হয়েছে আসলে, এন্ড সে ওইটার ভুক্তভোগী, এন্ড সে কিন্তু কমপ্লেন করেছে চ্যাট বক্সে যে তার কানেও ব্যথা হয়েছে, জাস্ট অ্যাজ ইউ সেইড। ওটিটিস মিডিয়া বা মধ্যকর্ণের সংক্রমণ এটা কখন? দেখেন শিশুদের দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে স্বল্পস্থায়ী, আর হচ্ছে দীর্ঘস্থায়ী। এখানেও সেম কথা, 2 মাস কম হইলে সেটা হচ্ছে অ্যাকিউট, আর 2 মাস বা তার চেয়ে বেশি হইলে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা ক্রনিক। এখানেও দেখেন সংক্রমণ কি কি দিয়ে হয়। ভাইরাসের নাম হচ্ছে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা ক্যাটারারিস। আবার একটা জিনিস খেয়াল করবেন, ছত্রাকের আক্রমণেও কিন্তু ওটিটিস মিডিয়া বা মধ্যকর্ণে এরকম সংক্রমণ হতে পারে। আসলে ইনফেকশন কি কি দিয়ে হয় বলেন তো? একটা কমন ব্রড স্পেকট্রামে যদি ভাগ করি, কি কি দিয়ে হবে? ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, এবং ছত্রাক দিয়ে হতে পারে। এগুলাই সাধারণত কি করে? বিভিন্ন ইনফেকশনের সৃষ্টি করে। ওকে, সো আমরা আগেই বলেছি যে যদি প্রদাহ হয়, প্রদাহতে কি হবে? মানে তাপমাত্রা বাড়বে। খেয়াল করেন, আবার তাপমাত্রা বেড়ে গেছে। ব্যথা হবে, এই যে দেখেন কানে ব্যথা, কানে ভোবো বা গুনগুন ধ্বনি শোনা, সবসময় কান ভোবো করে। করণীয় কি? অপ্রয়োজনে কান চুলকানো এড়িয়ে চলা। আপনার মাঝে মাঝে অনেকের একটা অভ্যাস আছে যে এই যে আমাদের পিঙ্কি ফিঙ্গার, সবচেয়ে ছোট যে আঙুলটা, ধুম করে দিই কানে ঢুকায়। এখন এর ফলে কি হয়? আপনার হাতে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো কানে ঢোকার সুযোগ পায়। এটা আমাদের করা উচিত হবে না। প্রত্যেকবার নতুন নতুন কটন বার ইউজ করবেন কাল চুলকানোর জন্য। ঠান্ডা লাগানো যাবে না, সাঁতার তো কাটাই যাবে না। কানের মধ্যে যদি পানি ঢোকে, ওই অবস্থা আরো খারাপ হবে। কান সবসময় পরিষ্কার রাখতে হবে, যেটা বললাম কটন বাড ইউজ করে, এবং কানে পানি ঢুকতে দেওয়া যাবে না। একই জিনিস, সাঁতার না কাটা, কানে পানি ঢুকতে না দেয়া, একই জিনিস। ধূমপায়ী এবং অধূমপায়ী ফুসফুসের এক্সরে, সেই এক্সরে গুলার দুটো যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দুটো এক্সরে দেখলেই বুঝতে পারছেন যে প্রথম এক্সরে, এটা হচ্ছে ফার্স্ট এক্সরে, এটা হচ্ছে সেকেন্ড এক্সরে। দুটো এক্সরের মধ্যে একজন লিখছে সাঁতার কাটা তো ভালো ভাইয়া। হ্যাঁ, সাঁতার কাটা তো অবশ্যই ভালো। এটা তো মানে বলা হয় যে কোনো যদি এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজের মা হচ্ছে সাঁতার কাটা। কিন্তু যার কান দিয়ে পুষ বের হচ্ছে, যার কানে এরকম ইনফেকশন, তার আসলে তো এরকম সাঁতার কাটা উচিত না, কারণ তার কানে পানি টানি জমে অবস্থা আরো খারাপ হবে। ব্রেক দিব ভাই, একটু ধৈর্য ধরো। সো এরপরে দেখো, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা কালারফুল, কালারফুল না, দুইটাই আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট। একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে এক্স এর মেকানিজমটা বলি। এক্স এর মেকানিজমটা কি? যে এক্স রে সাধারণত নরম স্ট্রাকচার পাস করে চলে যেতে পারে, আর সে যেসব স্ট্রাকচার পাস করে চলে যায় সেসব স্ট্রাকচার হয় কালো। আর সে টাফ বা শক্ত, অপেক্ষাকৃত একটু শক্ত স্ট্রাকচার সে পার করতে পারে না, সে প্রতিফলিত হয়ে আসে, এবং সেই জায়গাটা কি দেখায়? সাদা দেখায়। তাহলে দেখেন খেয়াল করে, এই যে মধ্যে কি এগুলো কালো, তার মানে কি? এটা ফুসফুস, ফুসফুসের মধ্যে যদি বাতাস থাকে, এটা পার করে যাওয়া তার জন্য কোনো ব্যাপারই না, সে খুব সুন্দর করে চলে গেছে। কিন্তু এই যে দেখেন রিবস গুলা বা পরশুগুলো দেখা যাচ্ছে, কারণ কি? পরশুগত শক্ত, সে প্রতিফলিত হয়ে আসছে, তাই সে জায়গায় কি দেখাচ্ছে? সাদা। তার মানে কোনো জায়গায় যদি আপনারা সাদা ছোপ ছোপ দেখেন বা সাদা রং দেখেন, বুঝবেন কি? সে জায়গায় কোনো শক্ত স্ট্রাকচার আছে। এটা একটা নর্মাল ফুসফুসের এক্সরে। দেখেন ফুসফুসটা কি, কোথাও কোনো ভেজাল কেতাব নাই, পুরা ফুসফুস কি খুব সুন্দর কালো। কিন্তু পাশের ফুসফুসটাতে খেয়াল করেন, ধূমপানের ফলে যেটা হয় কি, যে অ্যালোভিরাসের যে কোষগুলা, সেই কোষগুলোতে বিভিন্ন যে টার মার হ্যান ত্যান জমা হয়ে ওই অ্যালোভিরাস গুলা নষ্ট হয়ে যায়, তারা আর আগের মতো সংকোচন প্রসারণ করতে পারে না। ফলে কোষগুলা মৃত হয়ে এক জায়গায় জমাট বেঁধে একটা শক্ত স্ট্রাকচার তৈরি করে। যেমন এই যে এখানে দেখেন, বা এই যে এইখানে দেখেন, এই জায়গাগুলো কি হয়ে গেছে? এই জায়গায় অ্যালভিরাস গুলা, কোষগুলা মরে গেছে, মরে যেয়ে এক জায়গায় জমাটবদ্ধ হয়ে গেছে। সেগুলো কি তাহলে আর শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজ করতে পারবে? এই নর্মাল ফুসফুসে যেরকম করতে পারছিল, পারবে না। তাহলে দেখেন এগুলো মরে যে কি এক জায়গায় জমাটবদ্ধ হয়ে গেছে, আর ফলে কি হয়েছে? এক্সরেটাও
এই শক্ত স্ট্রাকচারটা পাস করতে পারে নাই, ফলে কি সাদা ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। খেয়াল করেন পুরো ফুসফুসেই সাদা ছোপ ছোপ দাগ। এটা দেখেই সাধারণত আমরা ধূমপায়ী এবং অধূমপায়ীদের ফুসফুসের যে এক্স রে, সেই এক্স রেটার তুলনা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কি হবে আমরা বর্ণনা করেছি। ওই যে ডায়াফ্রাম সংকোচন হওয়া, ইন্টারকোস্টাল পেশি সংকোচন হওয়া, ফলে কি অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পাওয়া, ফলে ভেতরের চাপটা কি কমে যাওয়া, এন্ড চাপ কমার জন্য বাইরে থেকে বাতাস প্রবেশ করা। ঠিক উল্টাটা হবে নিঃশ্বাসের ক্ষেত্রে। রক্তে কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হয় আমরা একটা ছক দেখেছি, ভৌত দ্রবণ রূপে, কার্বমিনীয় যৌগ রূপে, বাইকার্বনেট রূপে। ক্লোরাইড শিফট কি আমরা সুন্দর করে পরকীয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ওটিস মিডিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার সবগুলোই বলা হয়েছে, এবং সায়োসাইটসের কারণ, লক্ষণ এবং প্রতিকার আশা করি আপনারা অলরেডি জেনে গেছেন। ওকে, সো আমরা 5 মিনিট একটা ব্রেক দেই, বিরতির পর আবার ফিরছি। আমি কোন মেডিকেল? আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ভাইয়া। ওকে, সো 5 মিনিট একটা ব্রেক হোক, আমরা এরপরে আবার ফিরছি।
ওকে, আশা করি বিরতিটি সবার অনেক ভালো কেটেছে। তোমরা যথেষ্ট মজা মাস্তি করছো বিরতির মধ্যে। এখন চলো আবার আমরা ক্লাসে ফিরে আসি। দেখি একটু চ্যাটে একটু দেখি তো কে কে আসছো। যারা প্রেজেন্ট আছো তারা একটু কাইন্ডলি সবাই পি লেখো। যারা প্রেজেন্ট আছো তারা সবাই আমাকে চ্যাট বক্সে একটু পি লিখে জানাও, আমি একটু দেখতে চাই কতগুলো পি আসে। খুব সুন্দর, অনেকে প্রেজেন্ট। আরে আস্তে, সবাই যেভাবে পিপি লিখতেছে। ওকে, চলেন আবার একটু মানব সাহিত্য, বর্জ্য এবং নিষ্কাশন সম্পর্কে জানার চেষ্টা করি, কেমন? খুবই মজার একটা চ্যাপ্টার এবং ছোট একটা চ্যাপ্টার বলা যায়। হয়েছে হয়েছে, আর পিপি লিখতে হবে না, সবাই পিপি লেখা বন্ধ করেন। অনেক পিপি লিখে ফেলছেন আপনারা। ওকে, সো রেচনতন্ত্র দেখেন যে রেচনতন্ত্রের মাধ্যমে দেহের ৮০ ভাগ রেচন পথ নিষ্কাশিত হয়, আর বাকি ২০ ভাগ সহকারী রেচন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। যেমন এই যে ত্বক, ফুসফুস, আমরা একটু আগে বলছিলাম না কাজ কি, দেহ থেকে পানি সাম্যতা রক্ষা করা। ওই যে আপনাদেরকে বলছিলাম যে স্টিলের উপর যদি একটু বা আয়নার উপর যদি ভাপ দিবেন, নাক দিয়ে দেখবেন কি ভাপ বের হচ্ছে, তাই না? মানে ভাপ দিয়ে ভিজে যায় আর কি। যকৃত, পরিপাক নালী কিছু কিছু রেচন বর্জ্য কিন্তু দেহ থেকে নিষ্কাশন করে। কিন্তু প্রধান অঙ্গ মানে রেচনতন্ত্রের মাধ্যমে কি হয়, ৮০% বা মেজরিটি অফ দা যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো কিন্তু রেচনতন্ত্রের মাধ্যমেই নিষ্কাশিত হয়। মানুষের রেচনতন্ত্রে দেখেন এগুলো আপনারা সবই জানেন, তাও একটু বলে দিই কারণ এখানে নৈবেক্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে। বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ এবং সংখ্যা হচ্ছে ১ জোড়া। উদর গহ্বরের কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত। আর ডান পাশেরটা কিন্তু একটু নিচে থাকে, ঠিক আছে, আর বাম পাশেরটা একটু উপরে থাকে। কেন? কারণ এই যে আমাদের যকৃত আছে না, যকৃতটার জন্য কি এই যে এরকম যদি আকৃতি হয় যকৃতের, তাহলে যকৃতের এই যে ডান খণ্ডটা যদি একটু বড়, এইটার চাপে কিডনিটা একটু নিচে নেমে আসে। তো ডান পাশের কিডনিটার নিচে এবং বাম পাশের কিডনিটা একটু উপরে অবস্থান করবে। ইউরেটার বা রেচননালী বা গোবিনী, হায় রে নাম, গোবিনী, যাই হোক। সো এটার সংখ্যা হচ্ছে ১ জোড়া। এর দৈর্ঘ্য কতটুকু? ২৫ সেন্টিমিটার। যা পেলভিস থেকে সৃষ্ট, একটু পরে আমরা ছবিতে এটার বিস্তারিত জানবো। এবং এটার কাজ কি? কিডনি থেকে মূত্রটা নিয়ে যায় কোথায়? মূত্রথলিতে নিয়ে যাওয়া। মূত্রথলি এখানে ডেট্রুসর নামক অনৈচ্ছিক পেশি গঠিত সংকোচন প্রসারণক্ষম ত্রিকোণাকার থলি। আর ৭০০ থেকে ৭৫০ মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, এবং তবে ২৮০ থেকে ৩২০ মিলিলিটার মূত্র জমা হইলেই মানে মূত্রত্যাগের যে ইচ্ছা সেটা জায়গা আর কি। মূত্রনালী বা ইউরেথ্রা, ইউরেথ্রা মানে কি একটা ওপেনিং, যে পথে সাধারণত এই যে মূত্রথলিতে যে মূত্রটা জমা আছে সেই মূত্র দেহের বাইরে বের হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে ১৮ থেকে ১৯ সেন্টিমিটার এবং স্ত্রী লোকের দৈর্ঘ্যটা ৩.৫ থেকে ৪ সেন্টিমিটার। তবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু কি এই পথে বীর্য দেহের বাইরে নিষ্কাশন হয়। দেখো খুব সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে। আমার কথা কি সবাই আপনারা পরিষ্কার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? তাহলে একটু সি লেখেন তো। সবাই যদি আমার কথা ক্লিয়ার শুনতে পান একটু কাইন্ডলি সি লেখেন সবাই চ্যাটে। ঠিক আছে। সো মাই নেট কানেকশন ইজ প্রিটি মাচ স্টেবল আই গেস। ওকে, এবার আসেন গঠনটা দেখেন যে এই যে সে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে গঠন, আর লিখতে হবে না সি, থামেন থামেন থামেন, সবাই থামেন। সো এই যে নেফ্রন যেটা আছে সেই নেফ্রনটা কি? আমাদের বৃক্কের কার্যকরী একক। ফুসফুসের যে কার্যকরী একক, সেই কার্যকরী একটা জানি কি ছিল? অ্যালোভিওলাস, তাই না? আমরা জানি এগুলো অলরেডি, সবই জানি, একটু আগে পড়ে আসছি। সংগ্রাহী নালিকা কর্টিক্সের একটা ছবি দেওয়া আছে, বেসিক্যালি ছবিটা আপনাদের বইয়ে দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন এই ছবিটা একটু শেখার, ঠিক আছে? আপনাদের ভার্সিটি পরীক্ষার জন্য লাগতে পারে। আসেন বৃক্কের গঠনটা একটু দেখি। এখানে খুব মজার একটা ব্যাপার আছে। দৈর্ঘ্য হচ্ছে ১০ থেকে ১২ সেন্টিমিটার। একে ২ দিয়ে ভাগ দেন, পাবেন হচ্ছে প্রস্থ ৬ সেন্টিমিটার, ৫ থেকে ৬ সেন্টিমিটার। এটাকে আবার ২ দিয়ে ভাগ দেন, পাবেন হচ্ছে স্থূলত্ব। কত হয়? ৩। তাহলে দৈর্ঘ্য ১০ থেকে ১২ সেন্টিমিটার, প্রস্থ ৫ থেকে ৬ সেন্টিমিটার এবং স্থূলতা হচ্ছে ৩ সেন্টিমিটার। এর বাইরের দিকে দেখেন কি উত্তল, আর ভেতর দিকে হচ্ছে অবতল। আর এই অবতল অংশটা খেয়াল করেন, দেখেন কি ভেতর দিকে একটু ভাঁজ হয়ে গেছে না? এই ভাঁজটাকে বলতেছে হাইলাম বা হাইলাসও বলতে পারেন। আর এই হাইলাম বা হাইলাসে দেখেন যে এখানে কি দুইটা জিনিস বের হচ্ছে। এখানে একটু একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু ইন্টারেস্টিং আছে এটা। দুইটা স্ট্রাকচার ঢোকে আর দুইটা স্ট্রাকচার বের হয়, ঠিক আছে? কিরকম? ধরেন এটা হচ্ছে একটা কিডনি, এটা হচ্ছে উত্তল অংশ আর এটা হচ্ছে অবতল অংশ। আর অবতল অংশের এই যে ভাঁজের জাস্ট এই অংশটুকে বলা হচ্ছে হাইলাম বা হাইলাস, ঠিক আছে?
জাস্ট এই অংশটুকু কিন্তু, হ্যাঁ, পুরোটা না কিন্তু, জাস্ট এই অংশটুকুকে বলা হচ্ছে হাইলাম বা হাইলাস। এখন এই যে বৃক্ক, এটা তো রক্ত যাওয়ার দরকার আছে, অক্সিজেন যুক্ত রক্ত যাওয়ার আছে, তাহলে ভেতরে ঢুকবে কে? ধমনী না শিরা? অবশ্যই ধমনী ঢুকবে। এখন যেহেতু সে বৃক্কে ঢুকতেছে, বৃক্কের ইংরেজি হচ্ছে কিডনি, কিডনির আরেকটা ইংরেজি হচ্ছে রেনাল। আমি আপনাদেরকে আরো কয়েকটা ওয়ার্ডের এরকম মিনিং বলে দিই, আশা করি আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। যে ফুসফুস, এর ইংরেজি হচ্ছে, আপনারা কি জানেন? লাংস। এর আরেকটা ইংরেজি হচ্ছে পালমোনারি। হার্ট, হৃৎপিণ্ড, এর আরেকটা ইংরেজি হচ্ছে কার্ডিয়াক। তারপর অনেকে বলে গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে অনেক। আসলে এই যে স্টোমাক, স্টোমাকের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে গ্যাস্ট্রিক। ঠিক একইভাবে কিডনির আরেকটা ইংরেজি হচ্ছে রেনাল। তার রেনালে যে ধমনীটা যাবে তার নাম কি হবে? রেনাল ধমনী। এখন অক্সিজেনযুক্ত রক্ত বের হয়ে, অক্সিজেনযুক্ত রক্ত কিডনিতে ঢুকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি বের হয়ে আসবে না? তাহলে সেই শিরাটার নাম কি হবে? কার্বন ডাইঅক্সাইড যে নিয়ে আসতেছে, সেম, রেনাল শিরা। তাহলে ঢোকে রেনাল ধমনী, বের হয় রেনাল শিরা। এখন এই যে কিডনি, এই কিডনির কাজ করার জন্য যে সিগন্যাল টিগন্যাল, সেই সিগন্যাল টিগন্যাল কই থেকে আসবে? মাথার মস্তিষ্ক, যেটা সে মস্তিষ্ক থেকে। তাহলে স্নায়ু, এই যে মস্তিষ্ক থেকে কি হবে? ভেতরে প্রবেশ করবে। তাহলে দেখেন স্ট্রাকচার ঢুকলো কি কি, একটা হচ্ছে রেনাল ধমনী, আর হচ্ছে রেনাল স্নায়ু, আর বের হলো কি? রেনাল শিরা। আরেকটা জিনিস বের হবে, সেটা কি? বৃক্কের কাজ কি? মূত্র তৈরি করা। তাহলে মূত্রটাকে তো বের হইতে হবে, তার জন্য তার আধা পাইপ থাকতে হবে, তাই না? এই পাইপটার নাম হচ্ছে ইউরেটার। তাহলে বের হবে দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে রেনাল শিরা আর একটা হচ্ছে ইউরেটার। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে হাইলাম দিয়ে ইউরেটার এবং রেনাল শিরা বহির্গত মানে বের হয়, আর ঢোকে কি কি? রেনাল ধমনী আর রেনাল স্নায়ু। এই যে লেখা আছে পরবর্তী ইয়াতে, রেনাল ধমনী এবং স্নায়ু বৃক্কে প্রবেশ করে। আর এর বাইরে যে আবরণ, সেই আবরণটার নাম কি? ক্যাপসুল। কর্টেক্স, এই শব্দটার শাব্দিক অর্থই হচ্ছে বাইরে। যেমন ওই যে আপনারা যখন টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা পড়েছেন, টিস্যুতন্ত্র চ্যাপ্টারে আপনারা দেখবেন যে কাণ্ডের লম্বচ্ছেদ, প্রস্থচ্ছেদ বা মূলের প্রস্থচ্ছেদ, দেখবেন বাইরের যে অংশটা সেটা কর্টেক্স বলা হয়েছে। তো কর্টেক্স শব্দের শাব্দিক অর্থই হচ্ছে বাইরে। তো প্রথম লাইনটা আমরা এমনিই বুঝতে পারলাম যে সর্বাধিক বাইরের অংশ। আর এখানে কি রেনাল কর্পাসল যেগুলো আছে, তারপর হচ্ছে প্রক্সিমাল প্যাচনালিকা, একটু পরে আমরা দেখবো নেফ্রনের গঠন। তো ডিস্টাল প্যাচনালিকা এগুলো অবস্থান করে। আর মেডুলা, 8 থেকে 18টি রেনাল পিরামিড। এই যে দিয়ে খেয়াল করেন পিরামিডের মতো লাগতেছে, পিরামিড মানে কি? এটা আবার ওই যে আপনার মিশরের যে পিরামিড, ওইরকম চোখা তিনকোনা পিরামিড এইরকম আশা করেন না। পিরামিড বলতে এটা ত্রিকোণা স্ট্রাকচার বোঝানো হয়েছে, অনেকটা এরকম। দেখেন এখানে একটা ত্রিকোণা স্ট্রাকচার কিন্তু আমরা চাইলে ইমাজিন করতে পারি, তাই না? এই যে এরকম একটা ত্রিকোণাকার স্ট্রাকচার। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড। এটা কই থাকে? মিডল অংশে। আমি যদি ভাগ করি, তাহলে দেখেন এই যে এই লাল দাগ দিয়ে ভাগ করতেছি আমি, বাইরের অংশটা হচ্ছে কর্টেক্স, এই অংশটুকু হচ্ছে কর্টেক্স, আর ভেতরের অংশটুকু হচ্ছে মেডুলা। তাহলে মেডুলাতে কি থাকতেছে? এই যে রেনাল পিরামিড গুলা অবস্থান করতেছে। সংখ্যা কয়টা? 8 থেকে 18টা। আর পিরামিডের গোড়া থাকে কর্টেক্সের দিকে। দেখেন এই যে এটা হচ্ছে পিরামিডের গোড়া, গোড়াটা কই থাকতেছে? কর্টেক্সের দিকে। আর যে মাথা, সেটা কই থাকতেছে? ইউরেটারের দিকে। ঠিক আছে, এই যে ইউরেটারটা এখানে বের হবে, এই ইউরেটারের দিকে থাকতেছে। আর রেনাল কলাম, রেনাল কলাম গুলো কি কি দেখেন, একটু মুছে দিতে হবে কিছুটা ছবি। দেখেন আমরা কি বললাম, পিরামিড গুলো থাকবে হচ্ছে মেডুলাতে, আর কর্টেক্সটা থাকবে হচ্ছে বাইরে। ধরেন এটা হচ্ছে একটা পিরামিড, এটা হচ্ছে একটা পিরামিড। খেয়াল করে দেখতে পারবেন এই যে কর্টেক্সের অংশ, কর্টেক্সের অংশটা কি? এই যে ভেতরে ঢুকে গেছে, কর্টেক্সের অংশটা ভেতরে ঢুকে গেছে। এগুলো হচ্ছে কি? রেনাল কলাম বা রেনাল স্তম্ভ। বৃক্কের কাজ আমরা সবাই জানি, কি করে? এখানে মেইন একটা কাজে তো আসলে আমরা লিখি নাই, বাট বৃক্কের প্রধান কাজ কি? মূত্র উৎপাদন করা। এই যে আমরা মূত্র বিসর্জন করি সকালে উঠে রাত্রেবেলায়, কে তৈরি করতেছে? বৃক্ক। তার প্রধান কাজ হচ্ছে মূত্র তৈরি করা, মানে। আর এই মূত্রের মধ্যে দিয়ে সে আসলে মেইনলি কি করে? এই যে আমাদের সেকেন্ড পয়েন্ট, নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য সেগুলোকে অপসারণ করে দেয়। পানি বের হচ্ছে, আমরা পানি খাচ্ছি বেশি, পানি বের হচ্ছে বেশি, পানি খাচ্ছি কম, পানি বের হচ্ছে কম। তার মানে কি বডির মধ্যে সে পানির ভারসাম্যটা রক্ষা করতেছে, বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, অম্ল ক্ষারের ভারসাম্য সে রক্ষা করতে পারে, যথাযথ আয়নিক কম্পোজিশন মানে আয়ন সমতাটা রক্ষা করে, কি পরিমাণ আয়ন বডিতে থাকবে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন মানে কি? পয়েটিন মানে যে তৈরি করে। ইরাইথ্রো শব্দের অর্থ কি? লোহিত রক্তকণিকা। মানে ইরাইথ্রোপয়েটিন নামক একটা হরমোন আছে, যে হরমোনটা কি করে? লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণটাকে নিয়ন্ত্রণ করে। আর রেনিন উৎপাদনের টিকেটের কাজটা আমরা পরে জানবো। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? এটা কিন্তু আমি বলছি, দেখি আপনারা পারেন কিনা। পোল নাম্বার 3,
লঞ্চ করে দিলাম, দেখি কয়জন সঠিক অ্যান্সার দিতে পারে। চট করে উত্তর দিয়ে দেন, খুবই সহজ জিনিস এটা। বাবা সেই অবস্থা, সবাই সঠিক উত্তর দিচ্ছে, অনেক উন্নতি হয়েছে আপনাদের ক্লাস করে বোঝা যাচ্ছে। সো এটা কি, আমি পোলটা এন্ড করে দিই, যেহেতু অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। রেজাল্টটা শেয়ার করে দিই, উত্তরটা হচ্ছে হাইলাম। ঠিক আছে, অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে হাইলাম। নেক্সট স্লাইডে চলে যাই। প্রত্যেক বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। আমি আপনাদেরকে নেফ্রনের অংশগুলো একটু চিনাই। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার কোষিক জালিকা। গ্লোমেরুলার কোষিক জালিকা। আমরা জানি কোষিক জালিকা সাধারণত কিভাবে তৈরি হয়, যে একটা ধমনী যখন একদম শেষে কোষে এসে একদম শাখা প্রশাখা বিস্তার করে, সেটাকে আমরা বলি কোষিক জালিকা। তাহলে এখানে অ্যাফারেন্ট আর্টারিওল আর্টারিওল এখন কিন্তু এই শব্দটা নতুন লাগতেছে, নতুন না, এই শব্দটা আমি আপনাদেরকে প্রথমের দিকে পড়াইছি, খেয়াল করে দেখেন। আমরা কি বলছিলাম, যে ট্র্যাকিয়ার যদি শাখা হয় সেটাকে আমরা বলি কি, ট্র্যাকিওল। ব্রঙ্কায়ের যদি শাখা হয় সেটাকে আমরা কি বলি, ব্রঙ্কিওল। ঠিক একইভাবে যদি আর্টারির শাখা হয় সেটাকে আমরা কি বলবো, আর্টারিওল। সো এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, যেটা আসে সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, এবং পরে কি কোষিক জালিকা বিস্তৃত করে যায়, এবং পরবর্তীতে বের হয়ে যায় কি ইফারেন্ট আর্টারিওল হিসেবে। ইফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট মানে কি, যেটা এক্সিট হয়ে যায়, এক্সিট থেকে ইফারেন্ট শব্দটা আসছে, আর যেটা আসে সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। আর ভেতরে যে কোষিক জালিকাটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার কোষিক জালিকা। কোষিক জালিকার পরে এই যে দেখেন ভেতরে ফাঁপা একটা ক্যাপসুলের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের পরে বোম্যান্স ক্যাপসুলের কাছেই একটা পেঁচানো নালিকা দেখা যাচ্ছে। বোম্যান্স ক্যাপসুলের কাছে, বোম্যান্স ক্যাপসুলের নিকটে, প্রক্সিমালে। সো এই পেঁচানো নালিকা বলা হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কনভলিউটেড শব্দ অর্থ হচ্ছে পেঁচানো, টিউবিউল মানে কি সেম, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওল, আর্টারি থেকে আর্টারিওল, এবং টিউবের ছোট ছোট টিউব, সেটা হচ্ছে টিউবিউল। সো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল বা নিকটবর্তী কেন বলছি, কারণ এটা বোমাস ক্যাপসুলের কাছে। তাহলে এই যে এখানেও পেঁচানো দেখতেছি, এটা কি বোমাস ক্যাপসুলের কাছে না দূরে, দূরে। সেটার নাম কি হবে, ডিস্টাল। ডিস্টাল শব্দ অর্থ হচ্ছে দূরে, সো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এখন দেখেন নিচে একটা ইউ এর মতো একটা অংশ দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে লুপ অফ হেনলি। আপনার কি লুপ শব্দটার শাব্দিক অর্থ জানেন? লুপ শব্দের অর্থ হচ্ছে ফাঁস। যেমন এই যে কেউ যদি গলায় দড়ি দিতে চায়, তাহলে সে কি করবে, এরকম একটা ফাঁস তৈরি করবে, তাই না? ফাঁস তৈরি করে এই তো এরকম গিট্টু দিয়ে তারপরে কি একটা ফ্যানের সিলিং এর সাথে লাগায় ঝুলে পড়বে। আমি কিন্তু কাউকে আত্মহত্যা করার জন্য উদ্বুদ্ধ করছি না, আমি জাস্ট একটা ফাঁসের গঠন দেখাচ্ছি আর কি, আসলে লুপ জিনিসটা কিরকম হয়। লুপ জিনিসটা কি, এই যে এখানে একটা লুপ। সো এই যে দেখেন খেয়াল করে এখানে কি একটা লুপ তৈরি হয়েছে। এই লুপটা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনলি, তাই তার নাম অনুসারে এই লুপটাকে বলা হয় লুপ অফ হেনলি। এখন দেখেন যে এই নেফ্রনটা প্রত্যেক বৃক্কে 10 থেকে 12 লক্ষের মধ্যে থাকে, বা চাইলে আপনি এটাকে 1 থেকে 1.2 মিলিয়নও বলতে পারেন। ঠিক আছে, যে কোনো ভাবে আসতে পারে, 10 থেকে 12 লক্ষ বা 1 থেকে 1.2 মিলিয়ন। 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয় এক একটা। আর তাহলে সবগুলো মিলে কতটুকু হবে, 36 কিলোমিটার, বা যদি মাইল হিসাব করেন 22.5 মাইল। আর মানুষের নেফ্রন দুই প্রকার, একটা হচ্ছে সুপারফিশিয়াল মানে যেটা বাইরের দিকে থাকে, আর হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন, থাকে খুবই কম, অনলি 10%। সুপারফিশিয়ালটাই হচ্ছে 90% থাকে। অনেকে লিখতেছেন নেফ্রন 3 প্রকার, আমি আবারও বলছি আমাদের স্লাইডটা যথাসম্ভব চেষ্টা করা হয়েছে লেটেস্ট এডিশন অফ বুক থেকে তৈরি করার, বাট এরপরেও যদি বইয়ে দেয়া থাকে এবং সেটা যদি আপনাদের লেটেস্ট এডিশন হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে লেটেস্ট এডিশনের বই সেটাকে ফলো করেন। এই কথাটা আমি এর আগেও বলছি ক্লাস শুরুর আগে, এখনো বলছি, আশা করি আপনারা এটা নিয়ে আর বিব্রত হবেন না। নেফ্রনের অংশগুলো দেখেন, আমরা কিন্তু অলরেডি নেফ্রনের অংশগুলো দেখিয়েছি। রেনাল কর্পাসল, এই যে জাস্ট এইটুকুর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রেনাল কর্পাসল। এই পোর্শনটা দেখেন তো, এই পোর্শনে কি কি আছে। এই পোর্শন ছিল কি গ্লোমেরুলার কোষজালিকা আর বোমান্স ক্যাপসুল। দেখেন রেনাল কর্পাসল দুটো জিনিসই আছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর হচ্ছে বোমান্স ক্যাপসুল। এরপরে শুরু হচ্ছে নালিকাগুলা। নালিকা দেখেন এটা কি, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, তারপর লুপ অফ হেনলি, তারপর দূরবর্তী প্যাঁচানো নালিকা, দেন দূরবর্তী প্যাঁচানো নালিকা যেখানে শেষ হয় সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। ঠিক আছে, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা কি করে, এই যেটা কি তৈরি করে, মূত্র উৎপাদন করতেছে, সেই মূত্রটাকে সংগ্রহ করে। এখানে অনেকগুলো ডালপালার মধ্যে দেখা যাচ্ছে, বেসিক্যালি এগুলোতে কি, এগুলোতেও আরো এরকম নেফ্রন যুক্ত আছে। ঠিক আছে, এগুলোতেও আরো নেফ্রন যুক্ত আছে। এই যেভাবে ধরেন এখানে কি আরেকটা নেফ্রন যুক্ত থাকবে।
আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখেন টিউবুলে কি কি আছে, এই যে প্রক্সিমাল প্যাচনালিকা বা নিকটবর্তী। কেন নিকটবর্তী? কারণ সেটা ক্যাপসুলের নিকটে ছিল, এই যে আমি দেখিয়েছিলাম ক্যাপসুলের নিকটে তাই নিকটবর্তী, আর ক্যাপসুল থেকে দূরে তাই হচ্ছে দূরবর্তী। সো প্রক্সিমাল প্যাচনালিকা, লুপ অফ হেনলি, ডিস্টাল প্যাচনালিকা এবং সংগ্রাহী নালিকা, আশা করি আমরা সবগুলোই চিনি এখন। আর হেনলির লুপে কি আছে? নিম্নগামী বাহু। খেয়াল করেন একটা বাহু কি নিচের দিকে নামতেছে, ছবিটা খেয়াল করেন, একটা বাহু নামতেছে নিচের দিকে, একটা লুপ তৈরি হয়েছে, আরটা কি উপরের দিকে উঠতেছে। তো এই জিনিসগুলো যদি আমি ছবিতে দেখি, মানে চার্টে দেখি, তাহলে কি একটা বাহু হচ্ছে নিম্নগামী, একটা পাতলা ঊর্ধ্বগামী, আর হচ্ছে স্থূল ঊর্ধ্বগামী। পাতলা মানে কি চিকন, আর স্থূল মানে কি মোটা। এই যে ছবিতে আবার খেয়াল করেন যেটা কি পাতলা, আর এটা কি স্থূল বা মোটা। তাহলে এই জিনিসটা কি এক পর্যায়ে যে মোটা হয়ে যায়, ঠিক আছে, এই জন্যকে স্থূল ঊর্ধ্বগামী বাহু বলা হয়েছে। সুন্দর একটা ছবি, এখান থেকে সুন্দর করে ব্যাখ্যা করা যায়। তো এই যে বোমাস ক্যাপসুল দেখা যাচ্ছে, এরপর কি প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাচনালিকা, তারপর নিচের দিকে নামতেছে কি লুপ অফ হেনলি, লুপ অফ হেনলির পরে এই যে ইউ বা ফার্স্ট যে লুপটা, তারপর কি ঊর্ধ্বগামী লুপ অফ হেনলি। ঊর্ধ্বগামীর মধ্যে কি এই যে স্থূল অংশ, একটু মোটা অংশ, এটা কি চিকন অংশ, সেটা ছিল পাতলা ঊর্ধ্বগামী, আর এটা কি স্থূল ঊর্ধ্বগামী। আপনি চাইলে কিন্তু এখানেও বলতে পারেন যে স্থূল নিম্নগামী আর হচ্ছে পাতলা নিম্নগামী, ঠিক আছে, একই জিনিস। আর উপরে আসার পরে প্যাচনালিকা আবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর সেটা যে মিলতে হয়েছে কোথায়? কালেক্টিং টিউবিউলে বা কালেক্টিং ডাক্টে। একটা পোল আছে, দেখি কে কে অ্যান্সার পারে। আপনারা আসলে, ও সরি, আমি আগের পরে রেজাল্টটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। নেক্সট পোলটা আমরা দেখি, ঠিক আছে। পোল নাম্বার 4 আমি লঞ্চ করে দিলাম, আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আরে কোপ, সবাই সঠিক অ্যান্সার দিতেছে। বৃক্কের গাঠনিক কার্যিকা কোনটি? কেউ ভুল অ্যান্সার দিচ্ছে না, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই যে আপনাদের ব্যাচটা অনেক ভালো। আমার খুবই ভালো লাগতেছে আপনাদের ক্লাসটা নিতে পারে। ইট ওয়াজ এ রিয়েলি ইন্টারেক্টিভ ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যাগেইন। ওকে, আমি বুঝতে পারছি এটার উত্তর সবাই সঠিক দিবেন। আমি পোলটা এন্ড করে দিচ্ছি আর রেজাল্টটা শেয়ার করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার না করলেও আপনারা জানেন আসলে এটা কি হবে। উত্তরটা হচ্ছে নেফ্রন। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। রেচন কি? বৃক্কের গঠন আলোচনা করো, দেখাইছি আমরা। রেনাল পিরামিড কি আপনাদেরকে বুঝাইছি। নেফ্রন কি, নেফ্রনের গঠন বর্ণনা আমরা ওই যে একটা চার্টের মাধ্যমে পুরোটাই বুঝাইছি। আচ্ছা এখন দেখেন রেচনের শারীরবৃত্ত, নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন। এখন দেখেন নাইট্রোজেন ঘটিত বর্জ্য আসলে কি কি আছে। আমরা যারা রক্ত চ্যাপ্টার যারা করছেন আমাদের সাথে, আশা করি তারা হয়তো আপনাদেরকে একটা মেমোরিক্স লিখে দিয়েছে কিছুটা এরকম, ইউ ইউ অ্যান্ড আই কি জানি হয়। ইউ মানে কি? ইউরিয়া, সবচেয়ে ক্ষতিকর। এই ইউ মানে কি? ইউরিক অ্যাসিড। আইতে মনে রাখবেন অ্যামোনিয়া। কিতে হচ্ছে ক্রিয়েটিনিন, যাতে হচ্ছে জ্যানথিন, ঠিক আছে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ঠিক আছে। সো নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ মানে নাইট্রোজেন ভেঙে যে মানে সাধারণত এই প্রোটিন যে খাবার জাতীয় খাবারগুলো আমরা খাই, এই প্রোটিন ভেঙে বেসিক্যালি এই নাইট্রোজেন যত বর্জ্যগুলো উৎপাদন হয়। সো ইউরিয়া দেখেন, ইউরিয়া হচ্ছে, আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে, যে নাইট্রোজেন যত বর্জ্য কি কি আছে। সো ইউরিয়া হচ্ছে আমাদের প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এটি কি যকৃতে অনিথিন চক্রের মাধ্যমে উৎপন্ন হয়। আপনার কাইন্ডলি একটু ইনফরমেশন মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। আর ডিঅ্যামাইনেস এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় এটা উৎপন্ন হয়। ডিঅ্যামাইনেস এনজাইম প্রকৃতিতে ডিঅ্যামিনেশন, ডি শব্দটার অর্থ কি? আমরা যখন ডি শব্দটা বলি, ডি মানে হচ্ছে বাদ দেয়া। অ্যামিনেশন শব্দটা শুনে বুঝতে পারছেন এখানে অ্যামিনো অ্যামিনো গন্ধ আছে। মানে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় বেসিক্যালি কি হয়, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিন গ্রুপটা বাদ পড়ে যায়। এন্ড অ্যামিন গ্রুপটা বাদ পড়লে যেটা হয় সেটা হচ্ছে একটা এই যে বিষাক্ত একটা নাইট্রোজেনযুক্ত পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ইউরিয়া। একইভাবে ইউরিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয়? পিউরিন ক্ষারকের বিপাকের ফলে, মানে পিউরিনটা ভাঙতে ভাঙতে এক সময় কি ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। আর পেশিতে আমাদের একটা ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিড আছে, যে অ্যামিনো অ্যাসিডটা কি করে, পেশিতে শক্তি যোগায়, পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই ক্রিয়েটিন বিপাকের ফলে বা ক্রিয়েটিন ভাঙতে ভাঙতে একসময় উৎপন্ন হয়েছে ক্রিয়েটিন।
আর রক্তে ক্রিয়েটিনিন মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক হিসেবে গণ্য করা হয়। আপনারা জেনে আনন্দিত হবেন, অবাক হবেন। আসলে আমরা হসপিটালে, আমি তো এখন ইন্টার্ন করি, তো রোগীরা যখন আসে, যখন কিডনির কোনো সমস্যা নিয়ে আসে বা এরকম রক্তে বমি বমি সমস্যা নিয়ে আসে, আমরা একটা টেস্ট অবশ্যই দিই, সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। আপনাদের বাসায় যাদের বাবা মা বা আত্মীয় স্বজনের যকৃত সমস্যা আছে, একটু ফাইজেল ঘাটাঘাটি করলেই দেখবেন যে ক্রিয়েটিন নামক একটা টেস্ট অবশ্যই করতে দেওয়া হয়, কারণ এটা একদম কনফার্মেটরি একটা টেস্ট যে কিডনির সমস্যা বোঝার জন্য। স্বাভাবিক মাত্রাটা দেখেন 0.6 থেকে 1.2, যদি আমরা হসপিটালে 0.4 থেকে 1.4 এই মাত্রাটা ইউজ করি, হ্যাঁ, তবে বইয়ে যেহেতু এটা আছে আপনার বইটাই ফলো করবেন। মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। পেশিতে যেহেতু সবসময় ক্রিয়েটিন থাকে, তার মানে কি বডিতে সবসময়ই ক্রিয়েটিন উৎপন্ন হয়। এখন এই ক্রিয়েটিনটা কি কিডনিতে দেহের বাইরে বের হয়ে যায়, হ্যাঁ, কিডনি যদি সমস্যা হয় তাহলে এই ক্রিয়েটিনটা কি দেহের বাইরে বের হতে পারবে? পারবে না। ফলশ্রুতিতে দেহে ক্রিয়েটিনের মাত্রা বাড়বে না কমবে? আপনারা ক্রিয়েটিনের, আমি যদি বলি যে কিডনি সমস্যা আছে, তাহলে আপনারা কি বুঝবেন? ক্রিয়েটিনের মাত্রা বেশি হবে না কম হবে? চ্যাটে একটু অ্যান্সার দেন তো। যে কারো যদি কিডনিতে সমস্যা হয় এবং সে যদি ক্রিয়েটিনিনটা দেহের বাইরে, ক্রিয়েটিন একটা বর্জ্য পদার্থ, সে যদি দেহের বাইরে বের করে দিতে না পারে, তাহলে বডিতে ক্রিয়েটিনিন কি হবে? বাড়বে না কমবে? উত্তর দিয়েছে অনেকেই, আলভি, চাঁদ, আনিকা, রেশমি, যাই হোক, থ্যাংক ইউ তোমাদেরকে। সবাই লিখছে বেশি বা বাড়বে। ভেরি গুড, ইট ইস এ গুড অ্যান্সার। ইভেন দেখা যায় যে অনেক সময় এই যে 1.2 না, এটা বেড়ে 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত হয়ে যায়, রোগীকে তখন ডায়ালাইসিস দেওয়া লাগে। বিজ্ঞানী কুষ্টির মতে 3 ধাপে সম্পন্ন হয় মূত্র উৎপাদন প্রক্রিয়া। এটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, নির্বাচিত পুনঃশোষণ, আর হচ্ছে সক্রিয় ক্ষরণ। আচ্ছা, দেখি তো পরবর্তী স্লাইড আছে কিনা। আচ্ছা, সো অতি সূক্ষ্ম পরিস্রাবণ মানে কি? এই যে আমরা বলছিলাম যে অ্যাফারেন্ট মানে যেটা আসে ভেতরে থাকে হচ্ছে কোষিক জালিকা, এবং ইনফারেন্ট মানে যেটা বের হয়ে যায়, এখানে থাকে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। খেয়াল করেন, এই যে অ্যাফারেন্ট আর্টারিয়াল আসে আর ইফারেন্ট আর্টারিয়ালটা বের হয়ে যায়, এখানে অ্যাফারেন্ট আর্টারিয়ালটা আমি একটু মোটা করে আঁকাচ্ছি, ঠিক আছে? মানে এর পাইপটা হচ্ছে মোটা, আর এই পাইপটা হচ্ছে চিকন। এই জন্য হয় কি, আপনি একটু চিন্তা করেন তো, একটা বড় ড্রেন, সেখানে হঠাৎ করে চিকন হয়ে গেছে, তাহলে পানিটা এখানে কি একটু জমে থাকবে, স্থির হয়ে থাকবে, তারপর কি হবে? তীব্র বেগে এই দিক দিয়ে বের হয়ে যাবে। কারণ কি, এই যে স্থির পানির একটা চাপ আছে। স্থির পানি, এটা ইংরেজি যদি আমি করি, ইংরেজিটা কি দাঁড়াবে জানেন? হাইড্রো মানে হচ্ছে পানি, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। তো এই যে স্থির পানিটা এই ড্রেনের এখানে যে চাপটা দিচ্ছে, সেই চাপটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো এখানেও হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কাজ করে, যার ফলে কি হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ফলে যে রক্তটা আসে, দেখা যায় শুধুমাত্র ইফারেন্ট দিয়ে কিছু আরবিসি, প্রোটিন, এগুলাই এসকেপ করে যায়। আর নিচে দেখা যায় যে গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ঠিক আছে, এই সবগুলো জিনিস কি হয়, এই ক্যাপসুলের মধ্যে জমা পড়ে যায়। এই ক্যাপসুলের মধ্যে জিনিসগুলো জমা পড়ছে সেগুলোকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এগুলোকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এটা কিভাবে তৈরি হয়েছে? শাকনের ফলে। এই যে বললাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য জিনিসগুলো কি নিচে পড়তে থাকে, কিন্তু এখানে যে লেয়ারটা আছে সেটা কি করে, আরো ছাঁকনির মাধ্যমে এই গ্লোমেরুলার ফিল্টারটা উৎপাদন করে। তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবনের মাধ্যমে কি হয়? গ্লোমেরুলার ফিল্টারটা উৎপাদন হয়। আর এই গ্লোমেরুলার ফিল্টারটা কই থাকে? উত্তরটা হচ্ছে এই যে বোম্যান্স ক্যাপসুলে। এরপরে দেখেন, যেটা বললাম, অতি সূক্ষ্ম পরিস্রাবনের ফলে যে গ্লোমেরুলার ফিল্টারটা উৎপন্ন হয়েছে, সেখানে কি আছে? গ্লুকোজ আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, আবার ইউরিয়া আছে, ক্রিয়েটিন আছে। ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো নয় বর্জ্য পদার্থ, এগুলো আমার দেহের বাইরে বের করে দেওয়া দরকার। কিন্তু গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম এগুলো কি বর্জ্য পদার্থ? অবশ্যই না। তাহলে এগুলো কি করতে হবে? আবার বডিতে ব্যাক করে নিতে হবে। আর এই কাজটাই করেছে যারা টিউবিউল তারা, যেমন এই যে প্রক্সিমাল প্যাচনালিকা ছিল, তারপর হচ্ছে লুপ অফ হেনলি ছিল, তারপরে হচ্ছে দূরবর্তী প্যাচনালিকা ছিল। এটা কি করবে? এটা ধাপে ধাপে এই যে জিনিসগুলো আমার শরীরের জন্য দরকার সেগুলোকে আবার বডিতে ব্যাক করে নিবে। প্রথমে নিবে হচ্ছে গ্লুকোজ, তারপর নিবে হচ্ছে লুপ অফ হেনলিতে পানি ব্যাক করে নিবে, তারপর এখানে কিছু সোডিয়াম ব্যাক করে নিবে দূরবর্তী প্যাচনালিকা, ঠিক আছে? নিতে নিতে দেখা যাবে যে এখানে এই গ্লোমেরুলার ফিল্টারে যদি 125 ml ফিল্টার জমা হয়, শেষমেশ পুনঃশোষণ হইতে হইতে বের হবে অনলি 1 ml মূত্র। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে এখান থেকে যেগুলো ছিল সেগুলো কি বডিতে আবার ব্যাক করতে থাকে, এন্ড ব্যাক করার ফলে শেষমেশ মূত্রের পরিমাণটা হয় অনেক কম। সো এটাকে বলা হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ। কেন নির্বাচিত বলা হচ্ছে? কারণ দেখেন, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো কিন্তু সে বডিতে ব্যাক করতেছে না, এগুলো কিন্তু কি টিউবুল বেয়ে বেয়ে এদিক দিয়ে কিন্তু কি শেষমেশ এই সংগ্রাহী নালিকা দিয়ে কিডনি দিয়ে মানে
ইউরেটার দিয়ে পরবর্তীতে বের হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু সে নিচ্ছে না, সে নিচ্ছে কোনগুলা, অনলি সিলেক্টিভ কিছু জিনিস নিচ্ছে যেগুলো তার বডিতে লাগবে, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, পানি, জাস্ট এগুলো কি পুনর্শন হবে, মানে অতি সূক্ষ্ম পরিস্রাবণ যেটা হবে সেখান থেকে নির্বাচিত পুনর্শনের ম্যাটেরিয়াল গুলো কি বাদ যাবে, আর যোগ হবে কি সক্রিয়করণ। আশেপাশে যে ক্যাপিলারি বা কোষচারী গুলো আছে সেখান থেকে কি কিছু অ্যাডও হয়, যেরকম বের হয়ে যায় সেরকম কিছু কি অ্যাডও হয়, যেমন ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো কি অ্যাড হয়, যেগুলো পরবর্তীতে এই যে মূত্র 1 মিলিমিটার মূত্র এইগুলো কি যোগ হয়, যোগ হয়ে একত্রে 1 মিলিমিটার মূত্র হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তাহলে মূত্র সৃষ্টির কমন ফর্মুলা হচ্ছে এটা, যে অতি সূক্ষ্ম পরিস্রাবণ মাইনাস নির্বাচিত পুনঃশোষণ প্লাস সক্রিয়করণ ইজ ইকুয়াল টু মূত্র। সো গ্লোমেরুলাসের কোষিক জালিকায় চাপটা দেখেন, 75 মিলিমিটার পারদ চাপ, রক্তের অভিসরণের চাপ 30 মিলিমিটার, পরিস্থিতির তরল চাপ 20 মিলিমিটার ইচি। আচ্ছা আমি কি ফাস্ট কথা বলতেছি অনেক? আই গেস আমি অনেক স্লো কথা বলি, বাট চ্যাট বক্স অনেকে লিখতেছো যে ফাস্ট কথা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লো কথা বলার চেষ্টা করছি। পরিস্থিত তরলের চাপ আর প্রকৃত ছাঁকন চাপ, এগুলো জাস্ট একটু আপনারা মনে রাখবেন, ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য। কার্যকর পরিস্রাবণ চাপটা কি? এই যে যে চাপের জন্য উপর থেকে কি হয় নিচে ফিল্টারটা চলে আসে, এটাকে বলা হয় কার্যকরী পরিস্রাবণ চাপ। আর যেই চাপের জন্য এখান থেকে ফিল্টার গুলো এইখানে আসে সেটা কি বলা হয় বলতে পারবেন? একটু আগে বলছি, চাপটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ। সো এই যে নির্বাচিত পুনঃশোষণ, প্রক্সিমাল প্যাচনালিকা, আমরা দেখেছি প্রক্সিমাল প্যাচনালিকা কোনটা, এটার প্রায় 60%ই ওখানে পুনঃশোষিত হয়। হেনলির লুপে অভিস্রবণ প্রক্রিয়ায় 70% পানি প্রশোষিত হয়, আর গ্লোমেরুলার ফিল্টারে 40 থেকে 50% ইউরিয়া রেনাল টিউবুল থেকে ব্যাপন প্রক্রিয়ায় পুনঃশোষিত হয়। এগুলো হচ্ছে মানে একটু থিওরিটিক্যাল ইনফরমেশন, ঠিক আছে, 60% 70% একটু মনে রাখার জন্য আপনাদের আর কি স্লাইড একটু আলাদা করে আমরা লিখে রাখছি। প্রক্সিমাল প্যাচনালিকায় পুনঃশোষণ, এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, এই প্রক্রিয়াগুলো কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছি, তাই না? আবার যে সক্রিয়করণ কি, প্রক্সিমাল প্যাচনালিকায় সামান্য ক্রিয়েটিনিন এবং সামান্য ইউরিয়ার সক্রিয়করণও ঘটে, সেগুলো কি পরবর্তীতে মূত্রের সাথে যোগ হয়। আর ডিস্টাল নালিকায় হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, ক্রিয়েটিন, হিস্টামিন, স্টেরয়েড যৌগ ক্ষরণ করে। আপনারা জেনে রাখবেন যে প্রক্সিমাল নালিকায় কি কি উৎপন্ন হয়, মানে কি ক্ষরিত হয়, উত্তর হচ্ছে ক্রিয়েটিন এবং সামান্য ইউরিয়া। আর ডিস্টাল নালিকায় কি বেসিক্যালি আয়ন বা যে ইয়াগুলো আছে যেমন হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, এই জিনিসগুলো সক্রিয়করণ হয়। আসেন একটু মূত্রতে দেখি, মূত্রতে কি কি আছে। একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, 1500 মিলি মানে কত, প্রায় 1.5 লিটারের মতো। এটা কিন্তু ভ্যারি করতে পারে, পার্সেন্ট টু পার্সেন্ট অবশ্যই ভ্যারি করবে এটা। আর বৃক্ক কি করে, দৈনিক 0.5 থেকে 2.5 লিটার পর্যন্ত মূত্র উৎপাদন করতে পারে। মূত্রের রংটা সাধারণত কিন্তু একদম ক্লিয়ার পানির মতো হয় না, অনেক বেশি পানি খেলে একদম সাদা ফকফকা, সাদা না বেশি বর্ণহীন ফকফকা মূত্র উৎপন্ন হয়। কিন্তু সাধারণভাবে কিন্তু কি বেশ খড়বর্ণ, হালকা হলুদ বর্ণের হয়, তাই না? এটা কেন হয়? এই ইউরোকম পদার্থের উপস্থিতির জন্য। আর এই যে দেখবেন মূত্রের যে ঝাঁঝালো গন্ধ, আমরা বয়েজ স্কুলে পড়তাম, আমি বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো জেলা স্কুলে আমাদের যে কমন ওয়াশরুম ছিল, সে কমন ওয়াশরুমে ঢুকলেই দেখা যায় এমন একটা ঝাঁঝালো গন্ধ যে ঢুকা যাইতো না ভেতরে। তো এই যে ঝাঁঝালো গন্ধ, এটার জন্য দায়ী কিন্তু কি ইউরিনোট। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 থেকে 1.030, ঠিক আছে। এরপর রাসায়নিক ধর্ম দেখেন, মূত্র সামান্য অম্লীয়, এর পিএইচ এর মান হচ্ছে 5.0 থেকে 6.5। আচ্ছা তাহলে আমাকে একটু এখানে লেখাই আছে পিএইচ এর মান যেহেতু 7-এর কম, তাই এর ধর্মটা কিরকম, অম্লীয়। আর ডাই ইউরেটিক্স বা মূত্রবর্ধক, ডাই মানে কি 2, ইউরেটিক্স মানে কি ইউরিন, মানে কি ডাবল ইউরিন, মানে এমন কিছু যা ইউরিনটা ডাবল করে দেওয়া হয়। এই চ্যাট বক্সে একজন লিখছে আপেক্ষিক গুরুত্বটা কি ভাই, তোমাদেরকে আপেক্ষিক গুরুত্বকে আমি বুঝাবো গাধা, যে ফিজিক্সের জিনিস পড়ে আসার কথা আগে থেকেই। তাও বলতেছি কোনো কিছু পানির তুলনায় কতটুকু ভারী এটা বোঝানোর জন্য আপেক্ষিক গুরুত্ব এই টার্মটা আমরা ইউজ করি, ঠিক আছে। এটা ফিজিক্সের কম্পোনেন্ট, তো আমি বলে দিলাম। সাধারণত আপেক্ষিক গুরুত্ব যার বেশি হয়, 1-এর চেয়ে বেশি হয়, সেটা কিন্তু পানিতে ভাসে না, ডুবে যায়। আর যেটা 1-এর চেয়ে কম হয় সেটা সাধারণত পানিতে ভাসে। সহজ কথায় পানির তুলনায় কোনো কিছু কত ভারী বা হালকা সেটা বোঝানোর জন্য আমরা আপেক্ষিক গুরুত্ব শব্দটা ইউজ করি। এটা ক্লাস 10-এ 11-এ ফিজিক্সে ছিল, কেমিস্ট্রিতে ছিল, তারপর যদি আপনার বায়োলজিতে সেই কোশ্চেনটা আস করেন। আচ্ছা ঠিক আছে। সো ডাইউরেটিক্স মানে কি, যে ইউরিনের পরিমাণটা ডাবল করে দিবে। এরকম কি কি আছে, চা, কফি, পানি, লবণাক্ত পানি, ঠিক আছে, ওকে।
খেয়াল করবেন চা কফি লবণাক্ত পানিগুলো খেলে কি হয়, মূত্রের পরিমাণটা স্বাভাবিকভাবে বেড়ে যায়। আর ইউরিয়ার আধিক্য থাকলে তাকে ইউরিওটেলিজম বলে। আর মানুষের ক্ষেত্রেও সেম, আমাদের মূত্রে ইউরিয়ার পরিমাণ অনেক বেশি। সো এটাকে এই জন্য আমাদের মানুষকে কি বলা হচ্ছে, ইউরিওটেলিক প্রাণী। একইভাবে শুধু মানুষ না, যেসব প্রাণীর ক্ষেত্রে তাদের মূত্রে ইউরিয়ার পরিমাণ বেশি থাকে সেগুলোকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। কঠিন জিনিস কিন্তু মূত্রের উপাদান, এর মধ্যে কয়েকটা আপনাদেরকে মাস্ট মুখস্থ রাখতে হবে। আমি একটু বলে দিই, আপনাদেরকে সাহায্য করি। পানির পরিমাণটা 95%, ইউরিয়া 2%, ইউরিক অ্যাসিড 0.05%, ক্রিয়েটিনিন। আর কোনো কিছু মনে রাখলেও ক্রিয়েটিনিন আর ইউরিয়া এটা মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? আর সাথে করে এক্সট্রা মনে রাখতে পারেন হচ্ছে ক্যালসিয়াম, সরি এই যে এখানে ক্যালসিয়াম 0.03%। এই কয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। বাকিগুলো হয়তো আপনার জন্য মনে রাখা একটু কঠিন, বাট আমি একটু সাজেশন হিসেবে দিয়ে দিলাম, যদি সাজেশন হিসেবে দেওয়া উচিত না, বাট তারপরে আপনারা কষ্ট করে হলেও কাইন্ডলি এই কয়টা মানে ভ্যালু একটু মনে রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অসমোরেগুলেশন, দেহের এসে অতিরিক্ত পানি হবে। কঠিন একটা ছক দেয়া আছে, এত কঠিন করে আমরা পড়বো না, আমরা আরো সহজ করে দিব। সহজ কথায় আমি অসমোরেগুলেশন শব্দটার ব্যাখ্যা আপনাদেরকে দেই। পানি যদি খাই বেশি, মূত্র উৎপাদন হবে বেশি। পানি যদি বেশি খাই, মূত্র উৎপাদন বেশি হবে। পানি যদি কম খাই, মূত্র উৎপাদন কম হবে। আবার বলতেছি, পানি যদি বেশি খাই, মূত্র উৎপাদন হবে বেশি, এন্ড সেটা কি পাতলা হবে, তাই না? বেশি মূত্র পাতলা হবে। আর যদি পানি খাই কম, তাহলে মূত্র উৎপাদন হবে কম, আর এই যে মূত্রটা উৎপাদন হবে সেটা কি হবে, গাঢ় হবে, ঘন হবে। এর জন্য মেইনলি যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটার কাজ কি। এডিএইচ এর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কেন বলা হয়, ভ্যাসো শব্দটা আসছে ভেসেল থেকে, মানে রক্তবাহিকা, আর প্রেসিন মানে যে প্রেস করে। সো রক্তবাহিকা কি সংকোচন করে, তাহলে কি প্রেসার বাড়াইতে পারে। একটু আগে অনেকে কোশ্চেন করতেছিলেন যে কিভাবে প্রেসার বাড়ায়, তো কথা হচ্ছে যে এডিএইচ এর একটা ক্ষমতা আছে প্রেসার বাড়ানোর, সে রক্তনালী সংকোচন করে দেয়। সংকোচন করার ফলে কি রক্তের প্রেসারটা বেড়ে যায়। আর মেইনলি এখানে যে কাজটা করে অ্যান্টি ডায়োটিক। এখানেও দেখেন নাম শুনে কিন্তু এটার অর্থ আমরা বুঝতে পারতেছি। অ্যান্টি ডায়োটিক মানে কি, অ্যান্টি মানে কি এগেনস্টে, ডাইউরেটিক ডাবল ইউরিন, একটু আগে আমরা ওই যে পড়ছিলাম না ডাইউরেটিক্স পদার্থ যেটা মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। তাহলে অ্যান্টি মানে কি কমাবে, যেহেতু ডাইউরেটিকের অ্যান্টি মানে মূত্রের পরিমাণ বেশি হওয়া বা ডাবল হওয়া, অ্যান্টি মানে কমাই দিবে। ভাইরাসের এগেনস্টে কি কাজ করে, অ্যান্টিভাইরাস। সো ডাইউরেটিকের এগেনস্টে কি কাজ করে, অ্যান্টি ডাইউরেটিক। তাহলে এডিএইচটা কি করবে, বেসিক্যালি মূত্রের পরিমাণটা কমানোতে কাজ করে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে আপনি যদি পানি বেশি খান, আমি ছকটাতে যাব না, হ্যাঁ আমার ছকটা অনেক ঘিঞ্জি লাগতেছে, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। আপনি যদি পানি বেশি খান, মনে রাখবেন দেহে, তাহলে কি হবে, পানিটা কি হবে, পানি বেশি খেলে দেহেও পানি বাড়বে, সহজ হিসাব। আর দেহে পানির সাথে এক জিনিস সবসময় মনে রাখবেন, এডিএইচ এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দেহে পানির সাথে এডিএইচ এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে দেহে যদি পানি বেশি থাকে, এডিএইচ ক্ষরণ হবে কম, আর দেহে যদি পানি কম থাকে, এডিএইচ ক্ষরণ হবে বেশি। ব্যস্তানুপাতিক, খুবই কমন জিনিস। তাহলে দেহে যদি পানি বেশি থাকে, এডিএইচ ক্ষরণ কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে এডিএইচ যদি ক্ষরণ কম হয়, তাহলে ওই যে এডিএইচটা কাজ করে কোথায় জানেন, ডিস্টাল কনভর্টেড টিউবুলে, দূরবর্তী প্যাচনালিকায়। তাহলে সে দূরবর্তী প্যাচনালিকা থেকে কি পানি শোষণটাও কম করবে। এন্ড পানি শোষণ যদি সে কম করে, মানে কি দেহে পানি কম ব্যাক করতেছে। দেহে পানি কম ব্যাক করা মানে পানি কোথায় বেশি যাওয়া, মূত্রে। তার মানে কি মূত্রে পানি বেশি থাকবে। মূত্রে পানি বেশি থাকা মানে কি মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া না কমে যাওয়া, অবশ্যই বৃদ্ধি পাওয়া। আর মূত্রের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা পাতলা হবে না ঘন হবে, অবশ্যই পাতলা হবে। তাহলে দেহ থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে দেহের পানির পরিমাণটা আবার কি নিউট্রাল পজিশনে চলে আসবে না, দেহের পানি আবার কি একটা নিউট্রাল পজিশনে চলে আসবে। এটাই অসমোরেগুলেশন, যে দেহে যদি পানি বেড়ে যায়, মানে আপনি যদি পানি বেশি খান, পানির ইনপুট যদি বেশি হয়, তাহলে দেহে পানি বাড়বে। পানির সাথে এডিএইচ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। হ্যাঁ হ্যাঁ রিপিট করতেছি শোনো, পানির সাথে এডিএইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এডিএইচ এর কাজটা কি, পানি শোষণ করা। তাহলে এডিএইচ যদি কমে, তাহলে পানি শোষণ কি হবে, কম হবে। পানি শোষণ যদি কম হয়, দেহে পানি ব্যাক করবে কম, তাহলে মূত্রে পানি যাবে বেশি। তাহলে মূত্রে যদি পানি বেশি যায়, সেই মূত্রটা কেমন হবে, পাতলা হবে। মূত্রে পানি বেশি যাওয়া মানে কি মূত্রের পরিমাণও বেড়ে যাওয়া, এন্ড মূত্রের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি পানি, মানে মূত্রটা হবে পাতলা। তাহলে দেহ থেকে পানি বেশি বের হয়ে গেল, মূত্রে পানি বেশি বের হয়ে যাওয়া মানে কি দেহ থেকে পানি বের হয়ে যাওয়া বেশি। তাহলে দেহের পানিটা কি নিউট্রাল পজিশনে আসলো না। এই এখন যদি উল্টা হয়, ধরুন পানি যদি কম খাচ্ছেন, আপনি ধরুন মরুভূমিতে গেছেন, পানি পাচ্ছেন না কোথাও,
ইনপুট কম, তাহলে দেহে পানির পরিমাণও কম, সেক্ষেত্রে এডিএসটা কি হবে? আবারও বলছি, পানির সাথে এডিএসের সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক। এডিএসটা বেড়ে যাবে, তখন পানি শোষণ কি হবে? বাড়বে। পানি শোষণ যদি বাড়ে তাহলে মূত্রে পানির পরিমাণটা কমবে, কারণ মূত্রের যে পানি সেই পানিটা সে দেহে ব্যাক করতেছে, তাহলে মূত্রের পরিমাণটা কম হবে। কেন? কারণ মূত্রে পানি যাচ্ছে কম। তাহলে মূত্রের পরিমাণ যদি কম হয় তাহলে মূত্রের ঘনত্বটা কি বেশি হবে না? বেশি হবে। এন্ড মূত্রে পানি যাবে কম, দেহে পানি আসবে, তার মানে কি দেহের পানিটা বাড়ানোর চেষ্টা করবে। সো আলটিমেটলি এইভাবেই অসমো রেগুলেশন ব্যাপারটা রেগুলেটেড হয় আমাদের এডিএইচ হরমোনের মাধ্যমে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। হো, এই ছকটা এখানে দেয়া আছে, ঠিক আছে? সেম জিনিস, দুইটাই সেম। জাস্ট এই যে এটা আমি লিখে দিছি, এই জাস্ট উল্টা করলেই আপনার ওই ছকটা পেয়ে যাবেন, একই জিনিস। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে হরমোনাল ক্রিয়া। একটা কথা সবসময় মনে রাখবেন, মূত্রের ঘনত্ব এটা রেগুলেট করে হচ্ছে এডিএইচ, আর রক্তে সোডিয়াম এটা রেগুলেট করে হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনকে বলা হয় লাইফ সেভিং হরমোন। একবার রিডিং রুমে পড়তে গেছি, পড়তে যেয়ে দেখি আমার একটা ফ্রেন্ড, তো তার ফ্রেন্ড একটা কল আসছে, তো কলের নাম লেখা দেখি হচ্ছে অ্যালডোস্টেরন। কি রে, অ্যালডোস্টেরন তো একটা হরমোনের নাম, তোকে অ্যালডোস্টেরন কল দিছে কেন? তো যে না, এটা হচ্ছে তোর ভাবি, সে তো আমার লাইফ সেভ করে প্রতিদিন, আমার লাইফ সেভিং মানুষ সে, তাই আমি তার নামটা অ্যালডোস্টেরন লিখে সেভ করছি। তো অ্যালডোস্টেরন হচ্ছে লাইফ সেভিং হরমোন। কেন এটা লাইফ সেভিং হরমোন? কারণ এটা এই যে সোডিয়ামটা রক্তে ব্যাক করায় ফেলে। রক্তে সোডিয়াম যখন ব্যাক করায় তখন রক্তের যে ঘনত্ব, মানে রক্তের যে আয়নের সমতা, সেই সমতাগুলো রক্ষিত হয়। ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের হাইপোভলিমিয়া, মানে শরীরে পানির পরিমাণ কমে যাওয়া বা এই ধরনের সমস্যা থেকে শরীর মুক্তি পায়। ঠিক আছে? তো এই জন্য এটাকে লাইফ সেভিং হরমোন বলা হয়। দেখেন, রক্তের সোডিয়াম যদি কমে যায়, খুবই স্বাভাবিক। আপনি চিন্তা করেন, সোডিয়ামটাকে আপনি লবণের সাথে তুলনা করেন তো। আপনি একটা পানিতে লবণ মিশাইছেন, সেটা কি বেশি আয়তন বেড়ে গেল, তার কি চাপও বেশি দিবে। সোডিয়াম বা লবণ যদি কমায় দেন কি হবে? চাপও কমে যাবে, আয়তনও কমে যাবে। এই কথাটাই বলা হয়েছে এখানে। তখন কি হয়? রেনিন এনজাইম করিতে হয় কই থেকে? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সে। খুব ইম্পর্টেন্ট নৈবেত্তিক। রেনিন এনজাইম কই থেকে করিতে হয়? উত্তর হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই রেনিন এনজাইমটা কি করে? অ্যানজিওটেনসিনোজেন। আপনার যেসব নামের শেষে জেন দেখবেন, বুঝবেন এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড। যেমন আপনারা পরিপাকতন্ত্রে পড়ছেন পেপসিনোজেন, ওটা অ্যাক্টিভেট হলে কি হয়? পেপসিন। একইভাবে অ্যানজিওটেনসিনোজেন অ্যাক্টিভেট হলে কি হবে? অ্যানজিওটেনসিন পরিণত করে। আর এই অ্যানজিওটেনসিন যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন, তাহলে অ্যালডোস্টেরন কই থেকে করিতে হয়? উত্তরটা কি হবে? অ্যাড্রেনাল কর্টেক্স। অবশ্যই মনে রাখতে হবে এটা। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে বের হয় রেনিন, আর অ্যাড্রেনাল কর্টেক্স থেকে বের হয় অ্যালডোস্টেরন। আর এই অ্যালডোস্টেরনটা কি করে? ধরেন এটা হচ্ছে ডিস্টাল কনভেয়র টিউবিউল বা দূরবর্তী পেচনালিকা। আপনি মনে রাখবেন, এডিএইচ, অ্যালডোস্টেরন, এরা সবাই কিন্তু দূরবর্তী পেচনালিকাতেই কাজ করে। এটা হচ্ছে দূরবর্তী পেচনালিকা, আর এটা হচ্ছে রক্তবাহিকা। এই রক্তের মধ্যে কি, এর মধ্যে কি রক্ত আছে, এন্ড সোডিয়ামের পরিমাণ কম। অ্যালডোস্টেরন কি করে? ধরেন এই মূত্র দিয়ে অনেক সোডিয়াম বের হয়ে যাচ্ছে, সোডিয়াম টাটা বাই বাই, আমি এখন মূত্রপথে যাই বলে সোডিয়াম বের হয়ে যাচ্ছিল। অ্যালডোস্টেরন এসে কি করবে? এই সোডিয়ামকে টেনে ধরে বলে তুই যাবি কই, তোকে রক্তের মধ্যে থাকতে হবে। অ্যালডোস্টেরন এর ডিস্টাল কনভার্টেড টিউবিউল থেকে শোষণ করে এটা কই নিয়ে আসে? রক্তে নিয়ে আসে। ফলে রক্তে কি আবার সোডিয়ামের পরিমাণটা স্বাভাবিক হয়ে আসে। সো অ্যালডোস্টেরনের কাজ বেসিক্যালি কি? সোডিয়াম পুনঃশোষণ করা, আর কিছুই না। এখানে পড়ায় জাস্ট এইটুকুই। নাইট্রোজেনজাত বর্জ্য থেকে ইউরিয়া সৃষ্টিতে কোন এনজাইমের প্রয়োজন? এটা পড়াইছি, দেখি তারা পোলটা দিয়ে আগে। না পারলে খবর আছে তোমাদের আজকে। এত সুন্দর করে পড়ানোর পরও যদি উত্তর না পারো, বেশ কষ্টের ব্যাপার। বলো বলো, এটার উত্তর কি হবে? এই ইউরিয়া দিচ্ছ কেন? নাইট্রোজেন জাত বলা হয়েছে, নাইট্রোজেনে কি থাকে? অ্যামোনিয়া থাকে। অ্যামোনিয়াকে বাদ দিতে হয়, মানে অ্যামোনিয়া থেকে অ্যামিনো গ্রুপটা বাদ দিতে হয়। ডি মানে হচ্ছে বাদ দেয়া। উত্তর কি হবে? আয় হায়, 42%। কি উল্টাপাল্টা উত্তর দিচ্ছে এগুলো? দাঁড়াও দাঁড়াও, আমি পরিঞ্চ করে দিই আগে, মানে মান সম্মান আর রাখবা না তোমরা আমার কিছু। উত্তরটা হবে ডিএ মাইনাস, ঠিক আছে? ওকে, রেজাল্টটা শেয়ার করে দিই একটু। আশা করি সবাই উত্তরটা দেখতে পাচ্ছ। স্টপ শেয়ার রেজাল্টস। বৃক্ক বিকল, এটা দুভাবে হইতে পারে।
দীর্ঘক্ষণিক এবং তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি একদম 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে। বিশেষ তথ্য দেখো, 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক মাত্র 50% কাজে সক্ষম থাকে। আসলে ব্যাপারটা কি, এই যে আমরা এখন ইয়াং বয়সে আছি, আমাদের বৃক্ক এখন যতটা ভালোভাবে কাজ করতেছে, এটা যত বয়স যাবে এটার কার্যক্ষমতা কি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তবে একটা বৃক্ক ক্ষতিগ্রস্ত হলে কি আরেকটা কিন্তু কাজ করতে পারে, কারণ সুস্থ বৃক্ক কি একাই প্রেশার নিয়ে কাজটা করতে থাকে। বৃক্ষবিগুলোর প্রতিকার কি নিয়ন্ত্রিত আহার, এই যে প্রোটিন জাতীয় খাবার টাবার বেশি খাই আমরা, তারপর যে ফ্যাট জাতীয় খাবার বেশি খাই, রক্তচাপে ঝামেলা হয়, এই জাতীয় খাবারগুলো কন্ট্রোল করতে হবে। চর্বি জাতীয় খাবার, বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না। ডায়ালাইসিস করে কি করে একটু পরে বুঝাচ্ছি। আর শেষমেশ যদি আর কোনো কিছু বাকি না থাকে তখন কি বৃক্ক প্রতিস্থাপন। অনেকেই আছেন যারা আইফোন কিনতে চান, কিনতে পারতেছেন না, তারা কিন্তু চাইলেই নিজেদের একটা বৃক্ক বিক্রি করতে পারেন। And বিক্রি করে সেখান থেকে বেশ একটা ভালো অর্থ উপার্জন করা সম্ভব, যে অর্থ দিয়ে আপনি চাইলেই আইফোন কিনতে পারেন। ডায়ালাইসিস 2 রকম হয়, ঠিক আছে। 1 সেকেন্ড। ওকে, সো হিমোডায়ালাইসিস, হিমো শব্দটার অর্থ কি জানেন? রক্ত। ডায়ালাইসিস মানে কি পরিশুদ্ধকরণ। সো হিমোডায়ালাইসিসে কি হয়, রক্তটা পরিশুদ্ধ করা হয়। কিভাবে? এখানে একটা মেশিন থাকে। হ্যাঁ, আপনি আইফোন ইউজার। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন হিমোডায়ালাইসিসটা আমি একটু বুঝাই দেই। এখানে একটা ক্যানুলা করা হয়, ঠিক আছে। এই যে দেখেন ধমনী দিয়ে রক্ত আসতেছে, এখানে একটা ক্যানুলা করা হয় এন্ড রক্তটা ইনপুট দেওয়া হয়। ইনপুট দেওয়া হয় কোথায়? একটা মেশিনে। এখানে একটা মেশিনই বানা হয়, যে মেশিনটা কি একটা কিডনির কাজ করে, একটা অল্টারনেটিভলি একটা কিডনির কাজ করে। তো এই যে হাত দিয়ে ধমনী দিয়ে যে রক্তটা আসতেছে, ভাই আইফোন কি? মেহেদি, তোমার আমি মাইট দিব সামনে পাইলে, সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে। সো ডায়ালাইসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করছে, মানে এদিকে একটু খেয়াল করেন। প্রথমে ধমনীটা আসি। সো এই দিকে একটা সুই ঢুকাই দিব। এই সুই দিয়ে কি হবে, এই সুইটা দিয়ে আমি রক্তটা কি করব, ধমনী থেকে। কেন ধমনী থেকে নিব? কারণ ধমনী কি একটা প্রেসার রক্ত পরিবহন করতেছে। সো সুই দিলেই কি হবে, সুইয়ের মধ্যে চুই করে রক্তটা বের হয়ে আসবে। এই রক্তটা আমি কই দিব? ওই ডায়ালাইসিস যে মেশিনটা আছে সেই মেশিনে দিব। এখন ডায়ালাইসিস মেশিনে আমাদের কিডনি যেরকম কি করে, ছাকে, তাই না? ওই ছাকার ব্যবস্থা থাকে। এন্ড ছাকার পরে দেখা যায় কিছু কিছু উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য দরকার সেগুলোও চলে গেছে ছাকার ফলে। সো পরবর্তীতে সেই উপাদানগুলো কি দেহতে দেওয়া লাগবে, তো সেই জিনিসগুলো উপাদান যোগ করেছে ডায়ালাইসিস ফ্লুইড বা ডায়ালাইসেট। দেখেন আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, যে আমাদের এখানে প্রথমে ছাকার কাজ হয়েছিল গ্লোমেরুলাসে। ছাকার কাজের পরে দেখা গেল যে না, এখন এর মধ্যে কিছু উপাদান আছে যেগুলো বডির দরকার। সো সেগুলো কি আবার বডিতে ফিরে যায়, তাই না? এখন কথা হচ্ছে এখানে তো সেই সিস্টেম নাই। এখানে ছাকার ফলে দেখা যায় যে যেগুলো দরকার সেগুলো চলে যাচ্ছে, যেগুলো দরকার নাই মানে বর্জ্য পদার্থ সেগুলো বের হয়ে যাচ্ছে। আমার টার্গেটটা কি, বর্জ্য পদার্থ বের করে দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে বর্জ্য পদার্থের সাথে যে কিছু কিছু ভালো পদার্থ সেগুলো বের হয়ে যাচ্ছে। তাই আমাকে কি করতে হবে, কৃত্রিম ভাবে এখানে যে গ্লুকোজ বা সোডিয়াম বা পটাশিয়াম বা অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে সেগুলা কৃত্রিম ভাবে অ্যাড করতে হবে, যাতে করে এই যে চলে গেছে যেগুলা, সেগুলো যে ঘাটতি হবে সেই ঘাটতিটার অভাবটা যাতে পূরণ করতে পারি। তাহলে দেখেন কি হলো, আর্টারি বা ধমনী থেকে একটা সুই দিয়ে আমি ডায়ালাইসিস মেশিনে দিলাম, দেন ডায়ালাইসিস মেশিনে ছাকলো, ছাকুনি হওয়ার পরে তার সাথে কি এক্সট্রা যে উপাদানগুলো যেগুলো শরীরে লাগবে সেগুলো আমি আবার কই দিব, আরেকটা পথে শিরার মধ্যে প্রবেশ করাবো। কেন শিরাতে দিব? কারণ শিরাতে রক্তটা চাপহীনভাবে প্রবাহিত হয়, কোনো চাপ থাকে না। সো সুই দিলে কি খুব সুন্দর করে শিরার মধ্যে দিয়ে রক্তটা আবার রক্তবাহিকায় চলে যাবে, তথা পুরা শরীরে চলে যাবে। তাহলে যেটা আসছিল সেখানে হয়তো অনেক বর্জ্য পদার্থ ছিল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন ছিল। পরবর্তীতে ডায়ালাইসিসের ফলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন বের হয়ে গেছে এন্ড যে উপাদানগুলো শরীরের দরকার সেই উপাদানগুলো আমরা ডায়ালাইসেটের মাধ্যমে অ্যাড করে আবার কি বডিতেই দিয়ে দিয়েছি। সপ্তাহে সাধারণত 2 থেকে 3 বার ডায়ালাইসিস লাগে যাদের ক্রিয়েটিন লেভেল অনেক বেশি হয়। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কি, এখানে আমরা যেটা বললাম যে ডায়ালাইসেট যে একটু আগে মেশিনটা আমরা বললাম, সেই মেশিনটা বেশ কমপ্লেক্স একটা প্রসিডিউর। আর এই ক্ষেত্রে হয় কি, আমাদের পেটে পেরিটোনিয়াম নামে একটা ঝিল্লি আছে। আপনারা যারা সিলোম পড়ছেন, সিলোম পড়ার সময় তো দেখছেন যে আন্তরিক গহ্বরটা মানে নাড়িভুঁড়ির যে গহ্বরটা আছে পেটের মধ্যে, একটা সিলোম, একটা চিকন একটা মানে একটা গহ্বর থাকে, যে গহ্বরটা চিকন একটা পাতলা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে, যাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা। তখন এই পেরিটোনিয়াম পর্দা পেরিটোনিয়াল ঝিল্লিটাকে কি ছাঁকুনি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এই পেরিটোনিয়াল ঝিল্লিগুলো ছাকে আমার শুধু এক্সট্রা করে কি একটা ডায়ালাইস সেট দিতে হয়, যেগুলোতে ওই যে বললাম যে প্রয়োজনীয় উপাদানগুলো, সেই প্রয়োজনীয় উপাদানগুলো আমি অ্যাড করে দিই। সো এইখানের জন্য কি অতিরিক্ত কোনো মেশিনের প্রয়োজন হয় না। শুধু এটা সমস্যা এটাই যে এইটা বয়ে নিয়ে বেড়ানো লাগে এন্ড দিনে কি 3-4 বার ডায়ালাইস সেটটা প্রতিস্থাপন করতে হয়।
এর আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। অ্যাম্বুলেটরি কেন? কারণ এই যে দেখেন পেশেন্ট কি নিউজ পেপার পড়তেছে, পেশেন্ট কিন্তু চাইলে এখান থেকে উঠে হেঁটেও আসতে পারবে, তাই না? সো অ্যাম্বুলেটরি মানে কি? চলাচল করতে পারার সক্ষমতা। সো দ্যাটস ওয়াই এটাকে সিএপিডি বলা হয়, কারণ কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটাতে পেশেন্ট যেহেতু মুভ করতে পারতেছে, সো দ্যাটস ওয়াই এটাকে সিএপিডিও বলা হয়। বৃক্ক প্রতিস্থাপন, যখন আর কোনো উপায় থাকে না, এখন দুইটা কিডনি কারণ নষ্ট হয়ে গেছে, বা দেখা যায় একটা কিডনি কোনোভাবে চলতেছে আর একটা কিডনি মানে কোনোভাবে চলতেছে না, দেখেন এখানে কি দুইটা কিডনি কি বিকল হয়ে গেছে, তখন তার কি আসলে বৃক্ক প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নাই। সো 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে সেই বৃক্কটা, যেটা একটু আগে বললাম যে কিভাবে আপনারা বৃক্ক মানে দান করবেন। বৃক্ক প্রতিস্থাপন এটা আগে অনেক কমপ্লেক্স প্রসিডিউর ছিল, বাট আসার কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক বৃক্ক প্রতিস্থাপন হয়। ঢাকায় এখন অনেক স্পেশালাইজড ইনস্টিটিউট আছে যেগুলোতে রেগুলার বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে এন্ড বাংলাদেশের চিকিৎসা হচ্ছে। আর এটার জন্য কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন যে বৃক্কটা দান করবে তাকে অবশ্যই এইচআইভি বা অন্য ধরনের যে রোগগুলো সেই রোগ মুক্ত থাকতে হবে। আর টিস্যুর ধরন, এটা টিস্যু টাইপিং বলে, যে দিচ্ছে তার টিস্যু টাইপ আর যে পাচ্ছে তার টিস্যু টাইপ একই ধরনের কিনা। এটা ম্যাচ না করলে হবে কি যে কিডনি দিয়েও লাভ হবে না। অনেকে করে কি ব্লাড গ্রুপ বোধহয় এক হলেই বোধহয় হয়, কিন্তু না, তা না, টিস্যু টাইপটা ম্যাচ করতে হয়। আদারওয়াইজ এই যে কিডনিটা আমি বাইরে থেকে দিব, এর বলটা কি সে কিডনিটা নিবে না, বুঝতে পারবে দূর তুই তো শালা বাইরের কিডনি, তোকে আমি নিবো কেন। সো তখন আপনারা চাইলেও কিন্তু এই কিডনি দিয়ে কোনো লাভ হবে না। সো এই জন্য টিস্যু টাইপটা একই হইতে হয়। অসমো রেগুলেশন কি আপনাদেরকে বুঝাইছি, মূত্র কিভাবে সৃষ্টি হয় সেটা বুঝাইছি, ডায়ালাইসিস কি কিভাবে ডায়ালাইসিস করা হয় আশা করি আপনারা বলতে পারবেন, এবং বৃক্ক প্রতিস্থাপন সম্পর্কে যাবতীয় ধারণা আপনাদেরকে একটু আগেই দিয়েছি আমি। এই ক্লাস শেষ। মানব জাতি সৃষ্টির সেরা মানব, সেবা শ্রেষ্ঠ কাজ স্বপ্ন পথে, শ্রম শপথে এগিয়ে চলো তোমরা আজ। আচ্ছা, এখানে একটা কথা বলি আমি, যে একটু আমার ক্ষমাটা একটু আপনাদেরকে দেখাই আমি। সো বেশ কঠিন দুটো চ্যাপ্টার ছিল, আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে সম্ভব হয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, কনসেপ্টগুলো একটু ধরে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আসলে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। কোশ্চেন অ্যান্সারে ভাইয়া ছিলেন, আশা করি ভাইয়া আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এন্ড আপনারা যথেষ্ট সন্তুষ্ট। তো তারপর যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি অবশ্যই সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের সাথে, হ্যাঁ ভাইয়া বলেন। তাহলে পিডিএফটা আপলোড করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি পিডিএফটা একটু পরে আপলোড করে দিচ্ছি ভাইয়া। আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, আর আপনিও অনেক হেল্প করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি ভাই, তাহলে সবাইকে ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাই আপনারা তোমাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ক্লাস আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। জি ভাইয়া, শুক্র ভাই কিছু বলবেন না? না ভাই, আমার কিছু বলার নেই, সমস্যা নাই। আচ্ছা থাক ভাই, আজকে। ঠিক আছে, তাহলে পিডিএফটা আপলোড করে দিন। ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।